জীবনের জন্য আটকে রাখতে, কিন্তু আমি তা চাই না। আমি চাই আমার জীবন সঙ্গী আমার মনের মতো হবে। জারিফের মা এবার করুণ স্বরে বলল। কিন্তু আমি তো আয়নাকে পছন্দ করেছিলাম আমার ছেলের বউ হিসেবে। জারিফ হতভম্ব হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। ছোটবেলা থেকেই জারিফের পছন্দ অপছন্দ সব তার মা বুঝে যায়। জারিফ আয়নার চোখে নিজেই সর্বনাশ দেখছে। জারিফ সেই সর্বনাশের চোখ বন্ধ করে ঝাঁপ দিতে প্রস্তুত। যতদিন না সেই মানুষটাকে খুঁজে পাচ্ছে ততদিন আয়না থেকে লুকিয়ে থাকতে হবে, নচেত জারিফ আয়না কখনোই এক হতে পারবে না। মনে মনে জারিফ এসব চিন্তা করে বসা থেকে নিজের কক্ষে যাবার জন্য অগ্রসর হলো। জানি না তুই কি চাস আর কি করছিস। আয়না মেয়েটার মধ্যে আমি অনুরূপ দেখেছি, যেখানে রয়েছে পবিত্রতা। আয়নাকে ভালোবাসা দিলে মেয়েটার ভিতরে সেই রূপ ফিরে আসবে। তুই নিজেকে সময় দে বাবা, আমার কথা চিন্তা করে দেখ। জারিফের মা কথাগুলো বলে নিজের কক্ষে চলে গেলেন। এদিকে জারিফ মলিন চোখে মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। আজ সে ইচ্ছে করে নিজের কিডন্যাপের কথা মাকে জানায়নি। জারিফ নিজের কক্ষে এসে ফ্রেশ হয়ে শুয়ে আবারও অতিথি ফিরে গেল। তোমার মাথায় কি সমস্যা আছে? মা বলল। আর তুমি আমার বাসায় থেকে গেলে। শুনশান মেন রোড দিয়ে গাড়ি চলছে, চারপাশে পিনপতন নীরবতা। আকস্মিক জারিফের এমন কথায় আয়না ভরকালো। আয়না এই সময় মোটেও এমন কথা আশা করেনি। সময়টা এখন সকাল, ভোর সকাল। অনেক কষ্টে জারিফের মাকে বুঝিয়ে ভোর সকালে বেরিয়ে পড়েছে আয়না। বাসা থেকে হঠাৎ ইমার্জেন্সি কল এসেছে। দর্পণ নাকি খুবই অসুস্থ। আয়না কোনো রকম চোখে মুখে পানি দিয়ে একাই বের হতে উদ্যোগ নিয়েছিল, কিন্তু জারিফের মা বাধা দেয়। জারিফের মা জারিফকে শক্তভাবে আদেশ দেন যেন আয়নাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দেন। মিস্টার জারিফের দেখি স্মৃতিশক্তি খুবই দুর্বল। একটা কথা ভুলবেন না আন্টি, আমার জন্য চিন্তা করেনি, বরং আন্টি তার ছেলের জন্য চিন্তা করেছে। সুতরাং আপনি এই কথা বলতে পারবেন না যে আমি ইচ্ছে করে আপনার বাসায় থেকেছি নিজের স্বার্থে। আয়না শান্ত কণ্ঠে জারিফ দমে গেল। বিড়বিড় করে কি যেন বলে পুনরায় বলল। তুমি কাল মিথ্যা বলেছিলে কেন? জারিফের কথা আয়না আবার বিরক্তি প্রকাশ করলো, মুখ দিয়ে চ শব্দ বের করে বিরক্ত মাখা কণ্ঠে বলল। আমাকে কি একটু শান্তি দেবেন না? ভোরের সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু আপনার জন্য পারছি না। তো বলুন মহাশয়, কি মিথ্যা বলেছিলাম কাল? ওই যে তুমি মাছ ধরতে পারো এসব বলেই তো আমাকে সেখানে নিয়ে গিয়েছিলে, কিন্তু পরবর্তীতে মাছ ধরতে পারলে না। আমি কি একবার বলেছিলাম যে বড়শি দিয়ে মাছ ধরতে পারি? না। তো শুনুন, আসলে আমি জাল দিয়ে মাছ ধরতে পারি, কিন্তু বড়শি দিয়ে পারি না। জারিফ এবার আহত হলো। আয়নার সাথে যে কথায় কখনো পারবে না বুঝে গিয়েছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আমি দেখেছি তোমার মাছ ধরা তুমি পারো। জারিফ এবার কিছুটা দুষ্টুমি সুরে আয়নার উদ্দেশ্যে বলল। আসলে আমি মানুষটাই এমন হ্যান্ডসাম যে কেউ আমার কাছে আসতে চায়। কাল এত বাহানা না করে বললেই হতো যে তুমি আমার কাছে আসতে চাচ্ছ। এত বাহানা করার দরকার ছিল না। জারিফের এখন কথায় আয়না তাচ্ছিল হাসি দিয়ে বলল। নিজেকে এতটাও ইম্পর্ট্যান্ট মনে করবেন না, আপনি আমার কাছে কিছুই না। আয়নার এমন কথায় জারিফ গাড়ি ব্রেক কষে ফেলে। হাত মুষ্টিবদ্ধ করে স্টিয়ারিং এ আঘাত করে বলে। নামো। আয়না তাকিয়ে দেখে তার বলা জায়গায় গাড়ি থেমে গেছে, তাই মুচকি এসে গাড়ি থেকে নেমে যায়। জারিফ সামনের দিকে তাকিয়ে আয়নার উদ্দেশ্যে বলল। আশা করি গতকালকের ঘটনা সব ভুলে যাবে। আজকের পর থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ভুলেও যেন আমার কোনো কাজে তোমাকে নাক গলাতে না দেখি, তাহলে এর ফল ভালো হবে না। আয়না নিজের মাথার কাপড় ঠিক করতে করতে বলল। তা সময় বলে দিবে মিস্টার তাজিন জারিফ। ভরা ক্যাম্পাসের সামনে আয়না জারেনকে থাপ্পড় মারলো। এই কথা সেকেন্ডের মধ্যে পুরো ক্যাম্পাস ছড়িয়ে গিয়েছে। জারেন জারিফের মামাতো বোন হয় দ্রুতই জারিফের কানে পৌঁছালো। এখানে কি হচ্ছে? এত মানুষ এখানে কি করে? জারিফের উপস্থিতিতে সকলে সরে যায়। আয়না ক্রোধ ভরা চাহনিতে জারিনের পানে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই চক্ষুদয় দিয়ে জারিনকে ভস্ম করে দিবে। জারিফের কণ্ঠস্বর শুনে জারিন যেন প্রাণ ফিরে পেল। জারিফকে দেখতে পেয়ে জারিন দৌড়ে জারিফের পেছনে লুকালো। জারিফ, দেখো না, এই মেয়েটা পাগল হয়ে গিয়েছে। কথা নাই বার্তা নেই, আকস্মিক আমাকে আক্রমণ করছে। জারিনের এমন কথা যথেষ্ট ছিল আয়নার রাগ বাড়ানোর। আয়না বুঝতে পেরেছে জারিন জারিফের সামনে ভালো সাজতে চাইছে, তাই তো আগুনে ঘি ঢেলে আয়নার রাগটা আরো বাড়িয়ে দিল। আয়না নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জারিফের পেছন থেকে জারিনকে সামনে এনে আরো কয়েকটা থাপ্পড় দিল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে সবাই অবাক হয়ে গিয়েছে। মাথা ঠিক আছে? ইউ স্টুপিড মেয়ে, মারছো কেন এভাবে? আপনি এই ন্যাকা বোনকে জিজ্ঞেস করুন কি করেছে সে। আয়নার এখনো জারিনের পানে অগ্নিচক্ষু করে তাকিয়ে আছে। তা দেখে জারিন আরেকটু ন্যাকামি করে বলল। জারিফ, দেখলে, মেয়েটা আবার আমাকে মারছে। একে কিছু করো, নয়তো আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব। রক্তের বদলে রক্ত, মায়ের বদলে মার। আমার বোনকে মারার বদলে তোমাকেও যে শাস্তি ভোগ করতে হবে।
পরপর দুটো থাপ্পড়ের আওয়াজে চারপাশের পরিবেশ স্তব্ধ বনে গেল। আজ যে থাপ্পড় খাবার দিবস তা নিঃসন্দেহে বলা যাবে। এখন দেখার বিষয় শেষের থাপ্পড় কে কাকে মেরেছে। অন্ধকারে চেয়ে আছে আকাশ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি ঝরবে। হলো তাই, রিমঝিম ধারায় বৃষ্টি পড়া শুরু করেছে। ভরা ক্যাম্পাসের মাঠ এখন শূন্য হয়ে আছে। বৃষ্টি থেকে বাঁচতে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। আয়না, জারিন আর তাদের বন্ধু বান্ধব ছাড়া। আয়না নিজেরও না হাত দ্বারা মুষ্টিবদ্ধ করে রেখেছে। দৃষ্টি তার জমিনে, চোখ বেয়ে অজস্র সুযোগ গড়িয়ে পড়ছে। ঝিরঝির বৃষ্টিতে চোখের পানি আর বৃষ্টি পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। আয়নার বর্তমানের অশ্রু জল ব্যথার নয়, বরঞ্চ কষ্টের। কিছুক্ষণ আগেই বিনা অপরাধে শাস্তি পাওয়ার কষ্টের। কি মিস বোম্বাই মরিস, এখন চুপ কেন? এতক্ষণ তো খুব হিংস্র দেখাচ্ছিল আপনাকে। আমার বোনকে বিনা অপরাধে আঘাত করার শাস্তি নিশ্চয়ই পেয়েছেন। এই মেয়ে, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার এবং জারিনের আশেপাশে তোমাকে যেন না দেখি। জারিফ ভেবেছিল আয়না দমে যাবে এবার, কিন্তু জারিফের ধারণা ভুল প্রমাণিত করে আয়না মাথা তুলে কথাগুলো বলল। মিস্টার তাজিন জারিফ, আপনার ভাষ্য মতে শাস্তির বদলে শাস্তি পেতে হবে আর রক্তের বদলে রক্ত, তাই তো? মানে কি বলতে চাও স্পষ্ট করে বলো। জারিফ ভ্রুজকুল কুচকে আয়নাকে জিজ্ঞেস করে। বৃষ্টিতে ভিজে আয়নার মুখশ্রীতে বিন্দু বিন্দু কণা জমে আছে, তা এক হাত দিয়ে মুছে জারিফের কাছে এসে বলতে শুরু করলো। কেউ যদি আপনার বোন সাজিয়াকে ধর্ষিত হবার জন্য কোনো ছেলেকে উস্কিয়ে দেয় তো আপনার কেমন লাগবে? খুন করে ফেলবো যে আমার বোনের দিকে তাকাবে। আয়না জারিফের কথা শুনে তার ছেলের হাসি হেসে বলল। তাহলে অন্যের বোনের বেলায় ছাড় পাবে কেন? তার শাস্তি পেতে হবে কেন? যা বলবে ক্লিয়ার করে বলো, কার বোনের কি ক্ষতি হয়েছে? জারিফের কথা আয়না আবার চিল্লিয়ে বলা শুরু করলো। আপনার পেছনের মেয়েটা, যাকে আপনি বোন বলে সম্বোধন করছেন, গতকাল আয়না নামক মেয়ের জন্য কয়েকজন ছেলেদের ভাড়া করেন। আয়নাকে না পেয়ে আয়নার বন্ধুকে টার্গেট করে, কিন্তু আল্লাহর সহায় হওয়ায় পুলিশের হাতে ছেলেরা পড়ে যায় আর স্বীকার করে নেয় নিজেদের কুকর্মের কথা। আয়নার কথা শুনে জারিফ স্তব্ধ বনে যায়। জারিন খারাপ তা জারিফ জানতো, কিন্তু এতটা খারাপ তা জানতো না। কি মিস্টার জারিফ, এখন কি বলবেন? আমি কি ভুল করেছিলাম? এই আয়না কখনো ভুল করে না, খারাপকে প্রশ্রয় দেয় না। আয়নার কথার প্রত্যুত্তরে জারিফ কিছু বলতে পারেনি। কী বা বলবে? একদিকে সত্যের পথ, তো অপরদিকে বন নামক কাল। ঝিরঝির বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছে। আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আয়না সকলের সামনে চিল্লিয়ে বলল। আপনারাই বলুন, এই মেয়ের কি শাস্তি দেবেন? আপনাদের হাতে এখন সব। আর মিস্টার জারিফ, আপনাকে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখবো। আমাকে থাপ্পড় দেওয়ার প্রতিদান হিসেবে আপনাকে চাইবো। আজ এখন থেকে এই আয়না শুধু জারিফকে চাইবে। এই ভরা ক্যাম্পাসের সামনে বলে রাখলাম, আমি জারিফকে ভালোবাসি। কোনো মেয়ে যদি জারিফের আশেপাশে দেখি, তাহলে তার হাল বেহাল হয়ে যাবে। আয়নার এমন উপস্থিত কথায় জারিফ চমকালো, ভরকালো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আয়না জারিফের দিকে ক্রোধ ভরা দৃষ্টিতে তাকিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। দোস্ত, আমার জন্য তোর এরকম ঝামেলা করা ঠিক হয়নি। জিনিয়া মেয়েটা এখনো ভয় পেয়ে আছে। কাল একা বাসায় যাওয়ার সময় কয়েকটা ছেলে জিনের পিছনে। তখন জিনিয়া বুঝতে পেরে দৌড় দেয়। রাস্তায় ট্রাফিক পুলিশ দেখে সাহায্যের আবেদন জানায়। পুলিশ ছেলেদের ধরে উত্তম মধ্যম দেওয়ার পর স্বীকার করে। জিনিয়া, আমি তোর জন্য কিছু করিনি। একজন মেয়ের সম্মান হানি যে কতটা জঘন্য তা বুঝিয়ে আসলাম। তাও আবার একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছি কিভাবে? আমার তো শান্তি লাগছে না। ইচ্ছে হচ্ছে ওই মেয়েটাকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিতে। গভীর রাত, জারিফ কেবল পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, তো হঠাৎ আজকের দিনের কথা মনে পড়ে যায়। আয়না চলে আসার পর জারিফ জারিনকে নিয়ে প্রিন্সিপাল স্যার কক্ষে যায়। সমস্ত ঘটনা জানানোর পর প্রিন্সিপাল স্যার জায়ানকে ভার্সিটি থেকে বের করে দেয় এবং আগামী 4 বছর যেন অন্য কোথাও ভর্তি হতে না পারে সে ব্যবস্থা করে দেয়। জারিফ শুয়ে না চাইতেও আয়নার কথা ভাবছে। গতকাল জারিফের দেখা আয়না ছিল প্রফুল্লিত। আয়নার ভেতরকার উৎফুল্ল মেজাজটা ভেসে এসেছিল, কিন্তু আয়না তো এমন নয়। সবার দেখা আয়না একরোখা গুলি টেপের, নরম ভাষায় কথা বলা তাকে মানায় না। উফ, জারিফ আর ভাবতে পারছে না। জারিফ বুঝতে পারছে ধীরে ধীরে সে আয়নার মুখ প্রতিবিম্বে বন্দী হয়ে যাচ্ছে। আর আয়না তো আজ সকলের সামনে বলে দিল সে আমাকে ভালোবাসে। সত্যিই কি তাই? আয়না তো নিজের মতো চলে, কিন্তু জারিফের এমন মেয়ে অপছন্দনীয়। এসব হাজারো চিন্তা করে জারিফ এক কাজ করে বসলো। তোমার প্রতি দুর্বলতা কাজ করছে, এর থেকে পরিত্রাণ পাবার উপায় বলে দাও। জারিফ জানে না আগামীকাল তার সাথে কি হবে, কিন্তু জারিফ খুব করে চাচ্ছে একটু বেহায়া হতে। আয়না নামক প্রতিবিম্বে খুব শক্ত করে আটকে যেতে, আয়নাকে জানতে চিনতে খুব কাছ থেকে। স্নিগ্ধ সকাল, আয়নার ঘুম ভেঙেছে অনেক আগেই। আড়মোড়ে বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে উঠতেই আয়নার ফোনে মেসেজের শব্দ হয়। মেসেজ ওপেন করতেই আয়না ফোন ছুঁড়ে ফেলে ভীতু হয়ে বিছানার একপাশে জড়সড় হয়ে বসে পড়ে। 2 হাঁটু ভাঁজ করে মাথা ঠেকিয়ে বিড়বিড় করতে থাকে।
আয়নার বড় বোন ফারিয়া আয়নাকে ডাকতে আসে। আয়নার এই অবস্থা দেখে দৌড়ে আয়নার কাছে বসে জিজ্ঞেস করতে থাকে, আয়ু, বোন আমার কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস? ভুলে যা বোন, এই দেখ আপায়া আছে তোর কাছে, কিছু হবে না তোর। আয়না বড় বোনের কণ্ঠস্বর শুনে পাগলের মতো বলা শুরু করলো, আপাই, তুমি ঠিক আছো তো? ওই বাজে লোকটা তোমাকে কষ্ট দিয়েছে, তাই না? এই দেখো, আমাকে এখানে ছুঁয়েছে। ওই লোকটাকে ভয় পাই, আমি খুব ভয় পাই। তোমাকে রক্ষা করতে পারলাম না আপাই। শান্ত হ বোন, ওই লোকটাকে নেই দেখ, এখানে আমি ছাড়া কেউ নেই। আয়নার তবুও কোনো হেলদোল নেই, আগের মতো বিড়বিড় করে যাচ্ছে। এক পর্যায়ে আয়না জ্ঞান হারিয়ে ফেলে। আয়নার এই অবস্থা দেখে ফারিয়া ঘাবড়ে যায়। ফারিয়ার হাজব্যান্ড দর্পণ কেউ বাসায় নেই। এই অবস্থায় কি করবে বুঝতে পারছে না। অগত্যা আয়নার ফোন হাতে নিয়ে সাহায্য আবেদন করার জন্য কাউকে খুঁজতে থাকে। আয়নার ফোন ওপেন করতে কয়েকটা মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। প্রথমত মেসেজটা ছিল এরকম, আমি ফিরে আসছি সবকিছুর হিসাব নিতে, তোমার এবং তোমার পরিবারকে ধ্বংস করতে। এরকম হুমকির মেসেজ দেখে ফারিয়া ঘাবড়ে যায়। সে মানুষটাকে যে আয়না খুবই ভয় পায়। আজ আয়নার এই অবস্থার জন্য দায়ী সে মানুষটা। ফারিয়া আয়নার ফোন আরও একটু ঘেটে আরেকটা মেসেজ দেখতে পায়। মেসেজটা দেখে একটু শান্ত হয় ফারিয়া। কোনো কিছু না ভেবে মেসেজের মালিককে কল করে বসে। জারিফ কেবল ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাবার জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই মুঠোফোন বেজে ওঠে। আয়নার নাম্বার দেখে অস্বস্তিতে পড়ে যায়। আয়নার নাম্বার ভার্সিটির ফর্ম থেকেই নিয়েছে জারিফ। আয়না যেমন মেয়ে, জারিফের মেসেজ দেখা মাত্রই জারিফকে জিজ্ঞেস করার জন্য উতলা হয়ে যাবে তা জারিফ জানে। মুঠোফোন বাজতে বাজতে কেটে যায়। জারিফ ফোন হাতে নিয়ে যেই না কল দিতে যাবে, ঠিক তখনই আবার বেজে ওঠে। রিসিভ করে কিছু বলবে তার আগে অপর পাশে কেউ ক্রন্দনরত অবস্থায় বলা শুরু করলো, হ্যালো, আমি ফারিয়া। আয়নার তুমি কে জানি না, কিন্তু এই মুহূর্তে তোমার সাহায্য আমাদের প্রয়োজন। ফারিয়ার কথা শুনে জারিফের এক মুহূর্ত দাঁড়ালো না। আয়নার বাসার ঠিকানা নিয়ে রওনা হলো। হাসপাতালে অক্সিজেন মাস্ক পরে বেডে শায়িত আয়না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা একদম নেতিয়ে পড়েছে। আয়নার বড় বোন ফারিয়া জারিফের কাছে এসে বলল, তুমি সেই ছেলেটা না যে রেস্টুরেন্টে আয়নাকে বাঁচিয়েছিলে? জি আপু, আমি সেই ছেলেটা। আমার বোনকে ভালোবাসো? তা জানি না আপু। আপনার বোনের মধ্যে আমার মনের মতো কিছুই নেই, কিন্তু তবুও আপনার বোন তার প্রতিবিম্বে আমাকে আটকে ফেলেছে। না চাইতেও সব সময় আপনার বোনের চিন্তা মাথায় ঘুরপাক খায় সদা। এখন এটাকে আপনি যদি ভালোবাসা বলেন বলতে পারেন। শুনে খুব খুশি হলাম। আমার বোনের এই রূপ দেখেও কেউ তাকে ভালোবেসেছে। তোমাকে কিছু কথা বলবো আয়নার ব্যাপারে। আশা করি কথাগুলো শোনার পর তোমার মনকে জিজ্ঞেস করবে যে তুমি আয়নার সাথে সারা জীবন কাটাবে নাকি সব কিছু শুরু হবার আগেই শেষ করে দিবে। নীল আকাশের বুকে রক্তিম সূর্যের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। অজানা কোনো এক স্থানে সূর্য অস্তমিত হচ্ছে। আজ 2 দিন যাবৎ জারিফের কোনো দেখা সাক্ষাৎ। আয়না জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখে ঘাবড়ে যায়। ফারিয়ার থেকে জানতে পারে জারিফই আয়নাকে এখানে নিয়ে আসে। জারিফকে বলা সমস্ত কথা ফারিয়া আয়নাকে বলে। মুঠোফোনের আওয়াজে আয়নার ধ্যান ভাঙে। ফোন কানে নিতেই জারিনের কণ্ঠস্বর শুনতে পায়। আয়না আয়না আয়না, কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই চিনতে পেরেছো আমি কে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি জারিন তাজিন জারিফের হবু স্ত্রী। সেদিন তোমার জন্য ক্যাম্পাস থেকে আমাকে বার করে দিয়েছে, আর 4 বছরের জন্য কোনো ভার্সিটিতে ভর্তি হতে না পারি সেই ব্যবস্থা করে দিয়েছে। তুমি কি ভেবেছো এসব করে আমার জারিফকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে? কখনো না। জারিফ আমারই থাকবে। খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। আয়না তখন চুপ করে জারিনের কথা শুনছিল। জারিনের কথায় রাগে শরীর কাঁপছে। কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে আয়না বলল, জারিফ কি আদৌ আপনার আর রইল? ভার্সিটির কথা, আপনি নিজের করা কুকর্মের ফল পেয়েছেন। আপনাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু হয়নি তো। জারিফ কিন্তু আপনাকেই ভালোবাসতে বাধ্য। এই আয়না তার জিনিস আদায় করে নিতে জানে। আয়নার কথা বলতে পারেনি, রাগে শরীর কাঁপছে। পরদিনই আয়না জারিফের খোঁজ নেয়। জারিফ মন ভালো করার জন্য বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়েছে। আয়না জারিফকে সেখান থেকেই কিডন্যাপ করে। আর তারপরের ঘটনা তো আপনাদের জানা। বর্তমান পাখিদের কিচিরমিচির আওয়াজে জারিফের ঘুম ভাঙে। বুকের উপর ভারী বস্তুর আভাস পেয়ে দ্রুত গতিতে শোয়া থেকে উঠে যায়। সামনে বসা মানুষটিকে দেখে জারিফ বলে ওঠে, তুমি? লজ্জা নারীর ভূষণ। একজন নারী লজ্জার রক্তিম রূপ ধারণ করবে আর তার প্রেমিক পুরুষ উপভোগ করবে। লজ্জা ইমানের অঙ্গ। একজন নারীর লজ্জা থাকতে হবে। জারিফ নিজের নেতৃত্বে পরপর হাত দ্বারা কুচলিয়ে নিচ্ছে। সামনে যে স্বয়ং আয়না দাঁড়িয়ে আছে, পরনে লাল থ্রি-পিস, মাথায় ঘোমটা দেওয়া আর মুখে লাজুক হাসি। নব্য বিবাহিত রমণীর মতো দেখাচ্ছে। জারিফ নিজের দিকে লক্ষ্য করে বুঝলো যে তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। এদিক সেদিক নজর বুলিয়ে টি টেবিলে পানির পাত্র দেখে দ্রুত পানি পান করে এলো। তখনও আয়না লাজুক দৃষ্টিতে জারিফের পানে তাকিয়ে আছে। জারিফ ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করছে।
গতকালও জারিফ আয়নার সাইকোরূপ দেখেছিল, আর আজ সেখানে আয়নাকে দেখে মনে হচ্ছে বাগানের শুভ্র পবিত্র ফুল। তুমি এখানে এই অবস্থায় আমার বাড়িতে কি করছো? আয়না লাজুক ভরা মুখে হেসে বলল। আপন নিরে আসতে মানা নাকি? আয়নার এমন কথায় জারিফ চমকালো। জারিফ মনে মনে ভাবছে আয়না হয়তো পুরো পাগল হয়ে গিয়েছে, যার কারণে আবল তাবল বকছে। পরক্ষণে জারিনের কথা চিন্তা করে চোয়াল শক্ত করে ফেলে। কিছুটা শক্ত কণ্ঠস্বরে আয়নার উদ্দেশ্যে বলল। দেখো আয়না, আমি কালকের কথা কাউকে জানাইনি। তুমি নিজের বাসায় ফিরে যাও। সামনের সপ্তাহে জারিনের আমার সাথে বিয়ে। কিছুক্ষণ পর আমরা শপিং করতে যাব, সুতরাং তুমি চলে যাও। বউ থাকতে আরেকটা বিয়ে করবেন, আপনার নামে মামলা করব, স্ত্রীহানির মামলা। যে মামলায় ডুবে আপনি ওই পেতনির কথা ভুলে যাবেন। আয়নার এরকম হেয়ালি কথায় জারিফ আশ্চর্যিত হয়ে যায়। বিস্ময়কর চোখে আয়নাকে প্রশ্ন করে। বউ মানে? কে কার বউ? আমি আপনার বউ। আয়নার সহজ উত্তর। কবে বিয়ে হলো আমাদের? কি বলছো এসব? মাথা কি ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে। আসুন আজ আমরা ঘুরতে যাব লং ড্রাইভে, যেখানে শুধু আমি আপনি থাকবো, আর আমাদের মাঝখানে যে আসবে তার জন্য খুবই ভয়ানক শাস্তি থাকবে, হোক সেটা আপনার বোন বা আপনার বন্ধু। শেষের কথাগুলো বলার সময় আয়নার চোখ মুখ একদম পাল্টে গেল। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মূলত এভাবে কথা বলে না। জারিফ চিন্তায় পড়ে যায়। একটু পর জারিন আসবে। আয়নাকে এখানে দেখলে আয়নার বিপদ হয়ে যাবে। তা মিস্টার জামাই সাহেব, কি এমন হলো যে 2 দিন পরে আপনার ওই বোনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কি দেখিয়ে পাগল করলো আপনাকে? দেহ নাকি অন্য কিছু? আয়নার মুখে এমন কথা শুনে জারিফের মাথায় রক্ত উঠে যায়। একটানা আয়নাকে নিজের কাছে এনে আয়নার হাত মুচড়ে ধরে, যার কারণে আয়নার পিঠ জারিফের প্রশস্ত বুকে এসে ঠেকে। দুজনেই নিশ্চুপ, শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। আয়না যতটাই গন্ডি হোক না কেন, জারিফের সন্নিকটে এলে ভেজা বিড়াল, যা জারিফ সেদিনই জেনেছে। রোম্যান্স করতে যদি এত ইচ্ছা হয় তো আমাকে বলতেন মিস্টার হাজবেন্ড। এইভাবে অজুহাত দেখিয়ে কাছে আসার প্রয়োজন নেই, আমি তো আপনারই। মেয়ে হয়েও আয়নার এমন লাগামহীন কথা শুনে জারিফ আয়নার হাত আরো শক্ত করে ধরল। ফলস্বরূপ আয়নার শরীরের অতিরিক্ত তাপমাত্রা জারিফ অনুধাবন করতে পারল। তার মানে কি আয়না সুস্থ হয়নি? জারিফ মনে মনে ভাবল। রোমান্স করতে হলে কবুল পরে বউয়ের সাথে করব, মিথ্যা নামহীন সম্পর্কের সাথে নয়। আর রইল জারিনের সাথে বিয়ের কথা, সেটা কিছুদিন পরই জানতে পারবে। জারিফের একটা কথাও আয়নার কানে পৌঁছেছে নাকি তা সন্দেহ, কারণ সে জারিফের স্পর্শ পেয়ে অনেক আগেই জ্ঞান হারিয়েছে। আয়না, এই বোম্বাই মরিস, চোখ খুলে দেখো না। মা, সাজিয়া রুমে এসো। এত সকালে জারিফের ঘর থেকে চিল্লানোর আওয়াজ পেয়ে সাজিয়া জারিফের মা এসে দেখেন আয়নার রক্তিম মুখখানা। জারিফের মা বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন। আয়না এখানে কিভাবে? কি করেছিস মেয়েটার সাথে? মানলাম মেয়েটার সাথে তোর দ্বন্দ্ব হয়েছে, তুই পছন্দ করিস না, তাই বলে এভাবে মারবি? এই ছিল তোর মনে? জারিফের মায়ের আহাজারি শুনে জারিফ খানিকটা বিরক্তি প্রকাশ করলো। উফ মা, থামবে? আমি আয়নাকে মারতে যাব কেন? জ্বরে আবল তাবল বকে জ্ঞান হারিয়েছে। এত সকালে আমার রুমে এসেছে দেখনি তুমি? কষ্ট দিব কেন আয়নাকে? তুমি তো জানো আমি এই মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস না ছাই। যদি ভালোবাসতি তো ওই বেয়াদব মেয়েকে বিয়ে করতে রাজি হতি না। মা থামো তো, এবার এই মেয়েটার জ্ঞান ফেরাতে সাহায্য করো। জারিফের মা আয়নার মাথায় নিজের কোলে রেখে মাথায় জল পট্টি দিচ্ছেন। এদিকে জারিফ আয়নার হাতে আর সাজিয়া আয়নার পায়ে গরম তেল মালিশ করছে। খানিকক্ষণ পরে আয়নার জ্ঞান ফিরে নিজেকে অচেনা রুমে দেখে ঘাবড়ে যায়। পুরো কক্ষে চোখ বুলিয়ে দেয়ালে জারিফের ছবি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোটবেলা থেকে আয়নার অভ্যাস, জ্বর আসলে কি করে নিজেও জানে না। আমি আপনাদের খুব কষ্ট দিলাম তাই না? আমি আন্তরিকভাবে দুঃখিত, জানি না কিভাবে এখানে এলাম। এত জ্বর বাঁধালে কিভাবে? কাল তো ঠিক ছিলে, কয়েক ঘন্টার ব্যবধানে এত অসুস্থ হয়ে গেলে কিভাবে? আয়না জারিফের এমন চিন্তিত কথা শুনে মুচকে হাসে, চোখ বন্ধ করে উত্তর দেয়। একজনকে আঘাত করার শাস্তি নিজের ওপর নিয়েছি, তাই আজ এই অবস্থা। যাই হোক, বিবাহের জন্য শুভকামনা রইল। আর আর আমি এখন ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাতে পারবো না, আপনি কি আমাকে কষ্ট করে বাসায় পৌঁছে দিয়ে আসবেন? আয়নার এমন করুণ আবদার ফেলতে পারেনি জারিফ, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এদিকে জারিফের হাব ভাব দেখে আয়না বাঁকা হাসে। কাজে অফিসের সামনে দাঁড়িয়ে আছে আয়না আর জারিফ। জারিফ বিস্ময়কর চোখে তাকিয়ে আছে আয়নার পানে। জারিফ মনে মনে ভাবে, কি করতে যাচ্ছে মেয়েটা, এখানে নিয়ে আসলো কেন? আমি তো চাই না এত তাড়াতাড়ি কিছু হোক। আয়না, আমাকে এখানে এসেছো কেন? কেন আবার? বিয়ে করতে। কালই তো বললাম যে আমার আপনার বিয়ে, কিন্তু আপনি তো পালিয়ে চলে আসলেন। আজ সকালেই তো বললাম। সকালে মানে? তার মানে তুমি জেগেছিলে? হুম, জেগেছিলাম বলতে ভুল হবে। আমি সজ্ঞানে ছিলাম না, কিন্তু কিছু কিছু মনে আছে।
তোমাকে কি এমনিতেই বোম্বাই মরিচ ডাকি? এসো, তোমার সাথে আমার কথা আছে। বিয়ে শাদী পরেও হতে পারবে। আমি কোনো বাহানা শুনবো না। আপনি কি চান আগের আয়না ফিরে আসুক আবার? নানান বাহানা একপাশে রেখে আয়না জারিফের বিয়ে হয় কাজী অফিসে। জারিফের মুখ ফুলিয়ে রেখেছে। আয়নাকে এর শাস্তি দিবে তা মনে মনে ভেবে রেখেছে। কাজটা তুমি ঠিক করোনি আয়না, এর প্রতিদান তোমাকে দিতেই হবে। জারিফ শুধু আমার আর কারুর না। জারিন এসেছিল জারিফকে নিয়ে শপিং করতে যাবে। জারিফের বাসার সদর দরজা খোলা দেখে জারিন প্রবেশ করে। সোফার রুমে আয়নাকে লম্বা ঘুমটা আর গলায় মালা দেখে ভড়কে যায়। তাৎক্ষণিক জারিফের পানে চেয়ে দেখে জারিফের গলায় মালা ঝুলছে। জারিনের আর বুঝতে বাকি রইল না যে জারিফ আর আয়নার বিয়ে হয়ে গিয়েছে। জারিন প্রতিহিংসায় আয়নার দিকে তেড়ে আসে এবং আসতেই আয়না বলে, আরে ননদিনী যে, আসুন, বড্ড দেরি করে ফেললেন। এখন আমরা বাসর করতে যাব তো, তাই কথা বলার সময় নেই। আপনি বরঞ্চ সাজিয়ার সাথে ঘরে বিশ্রাম নিন, কাল কথা হবে আপনার সাথে। আয়না তখন লাজুক ভঙ্গিতে সোফায় বসেছিল। জারিনকে দেখা মাত্রই মাথা উঁচু করে পায়ের উপর পা তুলে সোফায় আয়েশ করে বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে জারিনের উদ্দেশ্যে বলে। এদিকে জারিফের মা আয়নার রূপ পরিবর্তনে ভড়কে যায়। জারিফের কাছে এসে কানে কানে বলতে থাকে, হ্যাঁ রে বাবা, সত্যি তোর বউ আস্ত একটা বোম্বাই মরিচ। কখনো লাল টকটকে তো কখনো সবুজ হলদে। দেখ একটু ওকে কি লাজুকভাবে বসেছিল, কিন্তু এখন দেখ ধানি লঙ্কা মনে হচ্ছে। জারিফের মায়ের কথা শুনে জারিফ ললাট কুঁচকে ফেলল। খানিকটা বিরক্তির সহিত মায়ের উদ্দেশ্যে বলল, এই জন্যই বলেছিলাম এই মেয়েকে ঘরে আনবো না, কিন্তু তুমি মানলে কই? ধরে বেঁধে গলায় ঝুলালে। যাই বলিস, মেয়েটা মাশাআল্লাহ, আমি মানিয়ে নিব, চিন্তা করিস না। জারিফের মায়ের কথা শুনে জারিফের ইচ্ছে হচ্ছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। জারিনের কথায় আবার মনোনিবেশ করে দুই রমণীর যুদ্ধ দেখতে। আমি তোকে মেরে ফেলবো, ইউ স্টুপিড গার্ল। জারিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই তেড়ে যায় আয়নাকে মারতে। আয়নার দিকে জারিনের অগ্রসর হওয়া দেখে জারিফ উদ্যোগ নেয় জারিনকে থামাতে, কিন্তু তার আগে আয়না জারিনের হাত শক্ত করে মুচড়ে ধরে। বেচারি জারিন ব্যথায় শুধু আর্তনাদ করতে থাকে। জারিন চলে যেতেই আয়না অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে জারিফের পানে। জারিফের মা অবস্থা বেগতিক দেখে বলে ওঠে, আয়না, মা আমার, বিশ্রাম নাও, আগে পরে এই বিষয়ে কথা হবে। আয়না উপর দিয়ে যতই স্ট্রং থাকুক না কেন, সে যে খুবই অসুস্থ তা নিচে বুঝতে পারছে। কাউকে কিছু না বলে জারিফের কক্ষে যেতে অগ্রসর হয়। আয়নার পিছু পিছু জারিফ যেতে নিলে জারিফের মায়ের কথা থেমে যায়। হ্যাঁ জারিফ, মোহরানা কত দিয়েছিস? 2202 টাকা মাত্র। এত কম? আয়না কি ভাববে? আমি তো ধেই ধেই করে বিয়ে করতে যাইনি, কনে জোর করে বিয়ে করেছে, সুতরাং তাৎক্ষণিক পকেটে যত ছিল ততই মোহরানা দিয়েছি। জারিফের মা এবার বিরক্তি প্রকাশ করে বলল, মান সম্মান কিছু রাখলি না। প্রত্যুত্তরে জারিফ ব্যঙ্গ করে বলল, লে, যেই লাউ হেই কদু। এতক্ষণ গর্ভধারিণীকে কি বোঝালাম আর সে কি বুঝলো? এই জন্যেই বলি মানুষের ভালো করতে নেই। ঘুমন্ত পরীকে দেখছো নিশ্চয়ই, মনের গহীনে কিছু প্রায়শই দগ্ধ করেছে হৃদয়ের গভীরে, তাহার চাহানির বিমোহিতে কাজল কালো আখি যুগলে হারিয়েছ নিশ্চয়ই প্রায়শই। তুলনা হয় না তোমার ওই ভয়ঙ্কর রূপে, শত ললনার তফাতে। আফসানা মিমি। সাদা পালঙ্কের উপর টকটকে মানবী রূপে লাল গোলাপ সাইতো। বর্তমানে জারিফের বোধ সে জ্বর ক্লান্তিতে একদম নেতিয়ে পড়েছে। লাল টকটকে মুখখানা দেখে জারিফের এখন একটা নিষিদ্ধ কাজ করতে ইচ্ছে করছে, কিন্তু পর মুহূর্তে এই ছেলেটাকে দমিয়ে রেখে জারিফ ফ্রেশ হতে চলে গেল। মিনিট দশেক পর একদম শাওয়ার নিয়ে বের হয় জারিফ। তখনও আয়নার বিভোর ঘুমে। জারিফের মাথায় আয়নার আজকের করা কাজের প্রতিশোধ চেপে গেল। হাতের তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে আস্তে করে খাটে আয়নার পাশে বসে যায়। এসি চালু থাকায় পুরো ঘর শীতল হয়ে আছে। জারিফ এবার তার ঠান্ডা হাতখানা আয়নার গালে রেখে স্লাইড করতে থাকে। ফলস্বরূপ আয়না ঠান্ডায় কিছুটা কেঁপে ওঠে। ব্যাপারটা খুব মজার, তাই জারিফ আরেকটু জ্বালাতন করতে উদ্যোগ নিল। ঠিক তখনই আয়নার ফোনের টুংটাং শব্দ হলো। নিষিদ্ধ কাজে সবাই আগ্রহী। অনুমতি ব্যতীত অন্যের ফোন ধরা ঠিক না, তা জেনেও জারিফের ইচ্ছে হলো আয়নার ফোনের আওয়াজের উৎস দেখা। যেই ভাবা সেই কাজ। আয়নার ফোন হাতে নিয়ে মেসেজের ফোন চালু করতে কয়েকটা মেসেজ চোখের সামনে ভেসে উঠল। মেসেজগুলো ছিল এমন। একটা লোক বলল, খুব বার বেড়েছে তোর, তাই না? সেদিনকার রাতের কথা ভুলে গেলি এত জলদি? আমি ফিরে এসেছি আবারও তোর দেহে আমার পক্ষ থেকে দেওয়া আঘাত করতে। তখন ছিলি ছোট্ট কিশোরী, কিন্তু এখন তো পরিপূর্ণ নারী, যাকে মনের ইচ্ছা মতো আদর করতে পারবো। ভাবিস না আগের মতো লুকচুরি খেলতে দিব না। গতবার তো তোকে না পেয়ে তোর বোনকে থাক আর বললাম না। 5 থেকে 10টা এমন নোংরা মেসেজ দেখে ঘৃণায় ফোন সামনের দেয়ালে ছুঁড়ে ফেলে দিল। রাগে জারিফের শরীর এখন কাঁপছে। জারিফ মনে মনে ভাবছে, আজকের বিয়ের বিষয়টা আয়নার কোনো প্ল্যান নয় তো? সেদিন আয়নার বড় বোন থেকে যতটুকু জেনেছি, আয়নার এমন হওয়ার পেছনে এই মানুষটা দায়ী নয় তো? জারিফ আর ভাবতে পারছে না। আয়নার দিকে তাকিয়ে দেখে
জ্বরে ক্লান্তিতে মুখখানা শুকিয়েছে, তাই আয়নার দিকে এগিয়ে গেল। আয়নার পাশে শুয়ে কাঁধ ফিরিয়ে এক মনে তাকিয়ে রইল। এই প্রথম জারিফ আয়নাকে এত নিকটে দেখছে। আয়নার গুণী রূপের মধ্যেও একটা মায়া লুকিয়ে আছে, যা বাহ্যিকভাবে বুঝতে পারবে না কেউ। হয়তো কাছের মানুষেরা বুঝে, যেমন জারিফ এখন বুঝতে পারছে। হঠাৎই জারিফের মনে পড়লো আজ তাদের বাসর রাত। বিয়েটা যেমন পরিস্থিতিতে হোক না কেন, বিয়ে তো বিয়েই। জারিফের মাথায় হঠাৎই দুষ্টু বুদ্ধি ধরা দিল। সে আয়নার আরেকটু কাছে সেখানে ফিসফিসিয়ে বলল, বোম্বাই মরিচ, আজ আমাদের বাসর রাত। এমন একটা রাতে তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? এটা ঠিক না বউ। জারিফের কথাগুলো আয়না শুনলে হয়তো এখনই রোমান্স করা শুরু করতো, কিন্তু আফসোস, আয়না এখন আরামে ঘুমাচ্ছে, যেন কত বছরের ঘুমাচ্ছে। কালকের কথা কালই হবে, তাই অতীতের কথা না ভেবে বর্তমান সময় আঁকড়ে ধরতে শিখো। জারিফ আয়নার ঘুমের সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছে না। একটানা আয়নাকে নিজের বক্ষবন্ধনীতে নিয়ে এসে শক্ত করে ধরে রাখলো। ঝগড়া করতে করতে কখন যে গুন্ডি মেয়েটার প্রতি দুর্বলতা অনুভব করলো তা নিজেও জানে না জারিফ। মুচকে এসে আপন মনে বলল, আমার লাল টকটকে বোম্বাই মরিচ। নাইট ক্লাবে একের পর এক বিয়ারের প্যাক গিলে যাচ্ছে জারিন। চুলগুলো এলোমেলো দেখে মনে হচ্ছে রেগে রুটচুন্ডি হয়েছে। মাথা থেকে ঝরঝর করে পানি ঝরছে। এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে জারিন। আমি তোকে ছাড়বো না আয়না। আমার কাছ থেকে আমার জারিফকে কেড়ে নিয়েছিস, এর প্রতিদান তোকে দিতেই হবে। জারিফ শুধু আমার, একবার দুবার তিনবার শত শত বার বিয়ে করুক না কেন, আমারই থাকবে। আর তার জন্য আমি এমন হাজারো আয়নাকে শেষ করতে পারি। সাহায্য লাগবে? কারো কণ্ঠস্বর শুনে মাথা তুলে উপরে তাকায় জারিন। কুচকুচে কালো জ্যাকেট পরিহিত সামনের লোকটা, মুখে মাস্ক এবং মাথায় টুপি পরা। জারিন মাথাকে এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করলো লোকটিকে। আমাকে বলছেন? লোকটি এবার জারিনের পাশে খালি চেয়ারটায় বসে বলল, হ্যাঁ, আপনাকে বলছি। আয়নার শত্রুকে বলছি। জারিন মুখ শক্ত করে লোকটিকে উত্তর দিল, আয়নার শত্রু আমি না, কিন্তু আয়না আমার শত্রু। ওকে কেটে পিস পিস করে নদীতে ভাসিয়ে দিলেও আমার শান্তি হবে না। এই মেয়েটার জন্য আমার জীবন শেষ। আমার জারিফ আমার থেকে দূরে, একে আমি সহজে ছাড়বো না। আপনার এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। আপনি জানেন না নাকি, আয়না হচ্ছে সেই মেয়ে যে তার প্রিয়জনের জন্য নিজের জান দিতেও প্রস্তুত, এবং জান নিতেও হাত কাঁপবে না তার। আর আপনি কিনা ইঁদুর হয়ে বিড়ালকে মারার চেষ্টা করছেন। আপনি জানেন আয়না সকল মারে এক্সপার্ট, ক্যারাটে থেকে শুরু করে বক্সিং সব কিছুতেই পারদর্শী। আয়না এলাকার বড় বড় নেতারাও আয়নাকে ভয় পায়। নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে, আর আপনি কিনা সেই মেয়েকে মেরে ফেলতে পারবেন? আপনি? লোকটির কথা শুনে জারিন ভয়ে শুকনো ঢোক দিল। আয়না তার ভাবনার চেয়েও আরো বেশি ডেঞ্জারাস। এই কথা ভাবে কাপা কাপা গলায় লোকটিকে বলল, এখন কি উপায়, কিভাবে আয়নাকে শেষ করব? আয়নাকে শেষ করার প্রয়োজন নেই, ওকে শুধু আমার হাতে দিয়ে দিন। লোকের কথা শেষ আবার প্রশ্ন করলো, আপনি কি জানেন আজ আয়না আর আমার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছে? কি? জারিনের কথায় লোকটি অবাক হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ রেখে সামনে থাকা কাঁচের টেবিলটা জোরে আঘাত করে যায়। এটা হতে পারে না। আয়না শুধু আমার আর কারো না। তার সব কিছুর উপর আমার অধিকার থাকবে, দেহ মন সব কিছু। আপনি আয়নার কি হন? লোকটা আবার রহস্যময় হাসি দিয়ে বলল, সময় হলে জানতে পারবে। এখন বলো, তুমি আমার সাথে হাত মেলাবে কিনা? লোকের কথায় যায় একটু ধাতস্থ হলো। কেননা জারিন বেশ বুঝতে পেরেছে সে আয়নার পাগল। আয়নাকে পেতে হলে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারবে এবং অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, আমি রাজি। ভোর সকালে কারো তপ্ত নিঃশ্বাস আয়নার ঘাড়ের কাছে টের পায়। মানুষটি আয়নাকে পেছন থেকে কোলবালিশ বানিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আয়নার এখন নিচে হচ্ছে ঠাটিয়ে দিতে মানুষটার কানের নিচে। কত বড় স্পর্ধা, সে আয়নাকে স্পর্শ করে। আয়না ভাবছে সে নিজের কক্ষে অবস্থান করছে, আর বাহিরে কেউ সে তার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। আয়না পেছন ফিরে যেই না মানুষটিকে আঘাত করতে যাবে, ঠিক তখনই আয়না জারিফকে দেখে অবাক হয়ে যায়। পর মুহূর্তে মনে পড়ে সে বিবাহিত এবং বর্তমানে অবস্থান করছে জারিফের কক্ষে। লজ্জা আয়নার মরিমরি অবস্থা। আয়না জারিফের মুখোমুখি হয়ে শুয়ে আছে, ফলে জারিফের ভারী নিঃশ্বাস আয়না অনুভব করতে পারছে। আয়না জারিফের কাছাকাছি সে প্রথমে নাকের সাথে তার নাক ঘষল। এতে করে জারিফ কিছুটা নড়ে চড়ে আয়নাকে আবারও কোলবালিশ বানিয়ে ফেলল। জারিফের স্পর্শে আয়না কেঁপে উঠল। আয়না যতই শক্ত মনের মানুষ হোক না কেন, সে তো একজন মেয়ে। কাপা কাপা শরীর নিয়ে কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু জিম করা ওই শক্তিশালী জারিফের বাঁধন থেকে এক বিন্দু পরিমাণ নড়তে পারেনি। আয়নার নড়াচড়ে জারিফ ঘুমের মধ্যে বিরক্তি প্রকাশ করে। উফ, বোম্বাই মরিচ, ঘুমাতে দাও। সারা রাত পুরো বিছানা দখল করে ঘুমিয়েও কি শান্তি হয়নি? আমি এখন ঘুমাবো, নড়চড় করলে রোম্যান্স করব। জারিফের এমন লাগামহীন কথা শুনে আয়না অবাক হয়ে রইল। আয়না মনে মনে ভাবছে, এটা কি আদৌ জারিফ যে কিনা এমন লাগামহীন কথা বলছে? আয়না কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে জারিফের কানে ফিসফিসিয়ে বলল, চলুন রোম্যান্স করি জামাই সাহেব।
খোলা আকাশের নিচে বসে চা খাওয়ার মজাই আলাদা, আর যদি সেটা হয় প্রিয় মানুষের হাতের, তাহলে তো তুলনাই হয় না। জারিফদের বাগানে ছোট্ট টি টেবিল, চেয়ার পাতা রয়েছে যেখানে সকালের পরিবেশ উপভোগ করতে পারে। একটু আগে আয়না এসে চা দিয়ে গিয়েছে। চা পান করতে করতে জারিফের চোখ দিয়ে জারিফের কক্ষের বারান্দাতে, যেখানে শাড়ি পরিহিত এক সাদা পরীকে দেখা যাচ্ছে। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে জারিফের পানেই তাকিয়ে আছে। আর জারিফ, সে তো বরাবরের মতো গভীর ভাবনায় ডুবে আছে। আয়না সবেমাত্র ফ্রেশ হয়ে কাপড় পাল্টে জারিফের মার দেওয়া শাড়ি গায়ে জড়িয়ে নিল। জ্বরের কারণে শরীর ঘেমে একাকার অবস্থা, তাই ফ্রেশ হয়ে নিল। আয়না ভাবছে কিছুক্ষণ আগের কথা। কিছুক্ষণ আগে জারিফ আয়নার কথা শুনে কাশতে শুরু করে। হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে প্রথমে এক গ্লাস পানি পান করে নেয়। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আয়না হাসতে হাসতে শোয়া থেকে উঠে উত্তর দেয়, হ্যাঁ ঠিক আছে, এমনকি আমি এখন সম্পূর্ণ সুস্থ। তাই তো বললাম, চলুন বাসর করে ফেলি। সকাল হয়েছে তো কি হয়েছে, বাসর তো বাসরই, তাই না? আয়নার লাগামহীন কথায় জারিফ অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই খানিকটা চোখ রাঙিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কারণ এই মেয়ের সামনে আরো কিছুক্ষণ থাকলে না যেন বাসরে সেরে ফেলে এই আশঙ্কায়। আর এদিকে আয়না জারিফের কর্মে মুচকি হাসে। জারিফের মা আয়নার সাথে কথা বলছেন সোফায় বসে। সামনের সোফায় সাজিয়া হাত পা ছড়িয়ে ফোনে গেম খেলছে। বিয়ে যেমনভাবে হোক না কেন, জারিফের মা আয়না আর জারিফের বিয়ের রিসেপশনের ব্যবস্থা করেছেন। আয়না জারিফের মার সাথে কথা বলায় ব্যস্ত। ঠিক তখনই জারিফ বাহির থেকে ভেতরে এসে ধপ করে সাজিয়ার পাশে বসে যায়। সাজিয়ার গেমে ব্যাঘাত ঘটায়, তাই চিল্লিয়ে ওঠেন। উফ ভাইউ, বিয়ে করে ভেবেছিলাম এবার আমাকে জ্বালানো বাদ দিয়ে বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়াবে, কিন্তু কই, সেই এখনো আমাকে জ্বালিয়ে মারছো। ওরে আমার পাকনি বড়ি, বিয়ে করেছি বলে কি আগের অভ্যাস বাদ দিয়ে দিব? ছোট বোনকে আদর করব না? ওই রকম চিপ ভাই আমি না। আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই বিয়ে মানি না। এই মেয়েটা ভুলিয়ে ভালিয়ে তোমাদের জাদু করে আমাকে বিয়ে করেছে। জারিফ ছোট বোনকে এতটুকু কথা বলে আয়নার পানে তাকালো। আয়না তখন ভাই বোনের খুনসুটি দেখছিল আর দর্পণের কথা ভাবছিল। আয়নার ভাইও তো এমন, জীবনের চোখ বেশি সে তার আপাইদের ভালোবাসে। জারিফের শেষের কথাগুলো শুনে আয়না বাঁকা হেসে উঠল। আয়না বুঝতে পেরেছে শেষের কথাগুলো জারিফ কেন বলেছে। জারিফদের এমন কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। আমি দেখছি বলে আয়না বসা থেকে উঠে দরজা খুলে দিল। আপাই, আই মিস ইউ সো মাচ। চোখ বন্ধ করে ছোট ভাইয়ের আদর গ্রহণ করছে আয়না। হুট করে এভাবে সারপ্রাইজ দিবে আয়নাকে অবগত না করে তা জানা ছিল না আয়নার। কাউকে না জানিয়ে জারিফের ঘরে উঠেছে তা মনে করে আয়না ভীষণ লজ্জা পাচ্ছে মনে মনে, কিন্তু বাইরে তা প্রকাশ করছে না। আই মিস ইউ টু কলিজার ভাই। তাই না? এমন গুন্ডামি করা ভালো না, বুঝলি? একটা ছেলেকে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেললি, ভাবা যায়? তুই মেয়ে হয়ে এই কাজটা কিভাবে করতে পারলি রে? লজ্জা লাগেনি? আয়নার বড় বোন ফারিয়া কিছুটা রাগান্বিত স্বরে আয়নাকে ধমকাচ্ছে। ফারিয়ার পেছন থেকে আয়নার দুলাভাই বলতে বলতে আসছেন। শালিটাকে আর দেখতে হবে না? নিজের ভালোবাসা আদায় করার জন্য এমন গুন্ডামি করা উচিত না হলে কিভাবে বুঝবে যে এটা আমার শালিকা? আয়নার পরিবারের আগমনে জারিফের মা জারিফ পেছনে সাজিয়ে এগিয়ে আসে। দর্পণকে দেখা মাত্র সাজিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। দর্পণের সাথে চোখাচোখি হতেই দুজনে একসাথে বলে ওঠে, তুমি? সাজিয়া কিছুদিন আগে শপিং মলে দেখা হওয়ার ঘটনা ভুলেনি, তাই রেগে দর্পণের দিকে তেড়ে আসে। কত বড় সাহস, আমাদের বাসায় এসেছেন! বের হন বের হন বলছি। এই যে 4 ফুট 2 ইঞ্চি একটা আমার বোনের শ্বশুর বাড়ি, ওকে? আমি এখানে যখন ইচ্ছা আসতে পারি, বরং তুমি যেখানে খুশি চলে যাও। ইস, বোনের শ্বশুর বাড়ি? এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হবেন, নয়তো আপনাকে আমি লম্বু রোগা ভাইয়া থেকে পাতলা রোগা ভাইয়া বানিয়ে দিব। দর্পণ সাজিয়ার এরকম গায়ে পড়ে ঝগড়া দেখে দুই পরিবার বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। আকস্মিক দুজনে ঝগড়া লেগে যাওয়া দর্পণকে ফারিয়া টেনে নিয়ে আসে আর সাজিয়াকে জারিফের মা টেনে নিয়ে আসে। মা ছাড়ো, তুমি জানো ওই দিন শপিং মলে এর লম্বু রোগা ভাইয়াটা কত ঝামেলা করেছিল আমার সাথে? আমি কোনো ঝামেলা করিনি, এই 4 ফুট 2 ইঞ্চি মিথ্যা কথা বলে। দর্পণ সাজিয়ার ঝগড়া দেখে আয়না বাঁকা হেসে বলতে শুরু করে, হয়েছে দর্পণ, থাম এবার। এতটুকু বলে আয়না থেমে জারিফের উদ্দেশ্যে বলে, দেখেছেন জামাই সাহেব, ভাগ্যের কি খেলা। আগে থেকেই আপনার শালা সাহেব আর আমার ননদের মন কষাকষি চলছে। তার মানে প্রকৃতিও চেয়েছিল আমি যেন আপনার বউ হই। আর এখন দেখেন, এই যে আমি আপনার বউ হয়ে বাড়িতে চলে আসলাম, এখন আরো ভালো করে মন কষাকষি আদান প্রদান করতে পারবে আমার ভাই। কি বলিস দর্পণ? ছোট ভাই দর্পণের দিকে তাকিয়ে চোখ টিপে বলে ফেললো আয়না। আর এদিকে আয়নার কথা শুনে জারিফের মা সহ উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। জারিফের মা তো রীতিমতো ঢোক গিলছে এমন লাগামহীন ছেলের বউকে দেখে। সবার হাসি মজার মাঝে জারিফের মা ফারিয়ার হাজবেন্ড এবং দর্পণকে স্বাগতম জানালেন।
আমি এখনই আপনাদের খবর পাঠাতাম ওদের বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য। জারিফের মায়ের কথার প্রত্যুত্তরে আয়নার দুলাভাই দুষ্টু হেসে বলল, তার আগেই যে আপনার গুণধর ছেলে আমাদের খবর পাঠিয়ে দিয়েছে। এদিকে জারিফের দুলাভাইয়ের কথা শুনে লজ্জায় মাথা নত করে ফেলল। আয়না জারিফের লজ্জামাখা চেহারা দেখে ভীষণ মজা পাচ্ছে, তাই জারিফের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জামাই সাহেব, আপনাকে দিয়ে দেখছি কিচ্ছু হবে না। কই ভেবেছিলাম আপনি একটু একটু রোম্যান্স করবেন আর আমি এইভাবে লাজুক হাসি দেব, কিন্তু কি হলো? তার উল্টো, আপনি এদিকে দুলা ভাইয়ের কথা শুনে লাজুক হাসছেন আর আমি এদিকে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছি। বাই দ্য ওয়ে, আপনি কখন আমার পরিবারকে খবর দিলেন? বুঝেছি। বাহ জামাই সাহেব, আপনি দেখি সব দিক থেকে এগিয়ে আছেন। তাহলে রোম্যান্সের বেলায় কে? একদম চুপ বোম্বাই মরিস। আমি শুধু তাদেরকে জানিয়েছি যে তাদের গুণধর কন্যা এমন একটা বাজে কাজ করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ব্যাস আর কিছু না। হয়েছে হয়েছে জামাই সাহেব, আর বলতে হবে না। আপনি যে আমার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন সেটা আমি অনেক আগে থেকেই জানি। এই যে সেদিন ভার্সিটিতে প্রপোজ করলেন, এরপর থেকেই তো আমি আপনার উপর ফিদা হয়ে গেছিলাম। আমাকে যদি পছন্দ না করতেন তাহলে কি আর প্রকাশ করতেন? আপনার প্রপোজ করাটা সেদিন আপনার ইচ্ছেতে হোক বা অনিচ্ছাতেই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রপোজ যেহেতু করেছেন তো আপনাকে কিভাবে ফিরিয়ে দিই বলেন তো? তাই তো বউ হয়ে চলেই আসলাম আপনার ঘরে। তোদের ফিসফিসানি বাদ দিয়ে এখানে আয় আর মন দিয়ে কথা শোন। জারিফের মায়ের ডাকে আয়না ভদ্রমের মতো জারিফের মায়ের পাশে গিয়ে বসে যায়। আর এদিকে আয়না এমন কর্ম দেখে জারিফ হাঁ করে তাকিয়েছে। জারিফ মনে মনে ভাবছে, কেমন অসভ্য বোম্বাই মরিচকে বিয়ে করলাম আমি। ঝাল লাগাবে আবার এর উপর মিষ্টির রসও ঢালবে। এই মেয়ের মতিগতি কিছুই বুঝি না। যেভাবে বলেছিলাম সেভাবে কাজ হয়েছে তো আমার। আয়নাকে আমার চাই যে কোনো মূল্যে। ওর শরীরে শুধু আমার অধিকার থাকবে। আমি জানি আয়নার বিয়ে হয়েছে, কিন্তু এটাও জানি আয়নার বর আয়নাকে এখন পর্যন্ত ফুলের টকাও দেয়নি। সুতরাং আয়নাকে আমার চাই, আজ হোক কাল হোক পরশু হোক, আয়নাকে আমার চাই চাই চাই। কতদিনের পিপাসায় তৃষ্ণার্ত হয়ে আছি আমি, এত সহজে ছাড়বো না আয়নাকে। এতক্ষণ ফোনে অজ্ঞাত লোকটি কথা বলছিল তার সহযোগীর সাথে। আয়নার প্রতি এমন কোনো জোর আয়না টের পেয়েছে, নাকি জারিফ কিছু একটা করবে। গভীর রাতে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে জারিফ। পরিহিত শার্টের অবস্থা নাজেহাল, শার্টের বোতাম 3-4টে খোলা, সেট করা মাথার চুলগুলো এলোমেলো। চোখ দেখে মনে হচ্ছে বিগত কয়েকদিন ধরে নির্ঘুমে কেটেছে জারিফের। সারা ঘরে নজর বুলিয়ে হাঁটু গেড়ে বসে এবার কেঁদে ফেলল জারিফ। কোথায় হারিয়ে গেলে বোম্বাই মরিচ? ফিরে এসো, সত্যি বলছি আর কখনো অবহেলা করব না। জারিফ চিৎকার করে কাঁদছে। জারিফের আর্তনাদে আশেপাশে সবকিছু স্তব্ধ হয়ে আছে। দরজার কাছে জারিফের মা আঁচলে মুখ গুজে কাঁদছেন। তার ছেলে যে আয়নাকে পাগলের মতো ভালোবাসে তা দেখেই বুঝতে পারছেন। আজ 2 মাস হলো আয়না নিখোঁজ। বাংলাদেশের ডিবি পুলিশ থেকে শুরু করে বড় বড় সিআইডিও আয়নার হদিশ পায়নি। জারিফ দিনরাত চোখে পাতা এক না করে শুধু আয়নাকে খুঁজে। আয়নার পরিবারে ফারিয়া জারিফদের বিয়ের কিছুদিন পরে লন্ডন চলে যায় স্বামীর সাথে। দর্পণ জারিফের বাসায় থাকে। আপায়ের নিখোঁজে সেও পাগল প্রায়। অগোছালো অবস্থায় বিছানায় শুয়ে পড়ে জারিফ। 2 চোখ বেয়ে অবাধ্য অশ্রুকণা অনবরত ঝরে যাচ্ছে। জারিফ রূপ দেয় বিয়ের রিসেপশনের দিন বেগুনি রঙের লেহেঙ্গার সাথে হালকা গহনার হালকা সাজে দারুণ লাগছে সাজিয়াকে। মাথার চুল হালকা কার্লি করে এক হাতে চুল পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। সিঁড়ির কাছে আসতে দর্পণকে এক পিলারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। হাতে আঙ্গুরের থোকা নিয়ে হাত উঁচু করে থোকা থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছে সে। সাজিয়া একটা ভেঙচি কেটে দর্পণের পাশ দিয়ে যেতে নিলেই দর্পণ খপ করে সাজিয়ার হাত ধরে নেয়। অসভ্য লম্বা রুগী ভাইয়া, হাত ছাড়ুন, নয়তো আমি আপনাকে কামড় দিব। সাজিয়ার বাচ্চামো কথা দর্পণের সদাই পছন্দের। এজন্যই সাজিয়াকে সবসময় জ্বালাতন করে দর্পণ। সাজিয়াকে আরেকটু জ্বালাতন করার জন্য দর্পণ এবার বলে ওঠে, আগে ক্ষমা চাও আমার কাছে, তারপর ছাড়ার চিন্তা ভাবনা করব। কিসের ক্ষমা? আমি কোনো দোষ করিনি। অবশ্যই দোষ করেছে। সেই প্রথম দিন থেকেই আমার সাথে বেয়াদবি করে যাচ্ছে, সর্বদা অসম্মান করে সম্বোধন করছে। এভাবে তো আর তোমাকে ছাড়তে পারি না, তাই না? এখন ফটাফট ক্ষমা চাও, নয়তো আমার হাতে যতগুলো আঙ্গুল আছে সবগুলো চটকিয়ে তোমার এই সুন্দর কালির চুলে লাগিয়ে দেব। এখন বলো কি করবে তুমি? দর্পণের কথায় সাজিয়া কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকে, যেন পলক ফেললেই অশ্রুকণা ঝরে যাবে। আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন ভাইয়া। এতটুকু বলে ভেবে করে কান্না শুরু করে দেয় সাজিয়া। সাজিয়ার কান্না দেখে দর্পণ চমকালো, ভরকালো, চিন্তিত সুরে বলতে শুরু করলো, আরে আরে, বাচ্চা মেয়েটা এভাবে কাঁদছে কেন?
কান্না থামা বলছি। আমি কি তোমাকে মেরেছি যে কান্না করছো? সাজিয়ে আবার নাক টেনে প্রত্যুত্তরে বলল, আপ আপ আপনি আমার চুল নষ্ট করে ফেলবেন, এই ভয়ে কাচ্ছি। সাজিয়ার কথা শুনে দর্পণ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সাজিয়ার কাঁদো মুখ দেখে হাত ছেড়ে দেয় দর্পণ। হাত ছাড়া পেয়ে এক মুহূর্ত দাঁড়ায় না সাজিয়া, এক দৌড়ে প্রস্থান করে সেখান থেকে। আর যাওয়ার আগে দর্পণকে তার বিখ্যাত টাকা সম্বোধন করতে ভুলেনি। পচা রোগা লম্বু ভাইয়া। সাজিয়ার এহেন কর্মে দর্পণ বুকে হাত দিয়ে মুচকে হাসে। লাল টকটকে লেহেঙ্গা পরিধান করে বসে আছে আয়নার সামনে। গায়ের স্বর্ণের অলংকার পরে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় পর্যবেক্ষণ করছে নববধূ। আজ আয়নার জারিফের রিসেপশন। সকাল থেকে পার্লারের মেয়েরা এসে আয়নাকে বধূরূপে সাজাতে ব্যস্ত হয়ে যায়। এই প্রথম আয়না নিজেকে দেখে লজ্জা পাচ্ছে। জারিফের জন্য আয়নার অনুভূতিগুলো একদম আলাদা। আয়না জারিফের মনে আয়নার জন্য শুধুমাত্র ঘৃণার সৃষ্টি হোক তা চায়, তবেই তো আয়না জারিফকে মনের মতো ভালোবাসতে পারবে। কক্ষের দরজা খোলার আওয়াজে আয়নার ধ্যান ভাঙে। দরজা দিকে তাকিয়ে দেখে জারিফ হতভম্ব চোখে তাকিয়ে আছে আয়নার পানে। জারিফকে দেখে আয়না খানিকটা লজ্জা পেয়ে যায়, সাথে সাথে মাথা নিচু করে ফেলে। আর জারিফ, সে তো তার সামনে ফুটন্ত লাল টকটকে গোলাপকে দেখছে, যার রূপের মায়া জারিফ পাগল হয়ে যাচ্ছে। আয়না জারিফের দিকে তাকিয়ে দেখে কেমন ঘোর লাগা চোখে তার পানে চেয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখে দোপাট্টা মিহির লেহেঙ্গা পরিধান করে দাঁড়িয়ে আছে আয়না। আয়নায় লজ্জা রাঙা চেহারা দেখে জারিফ আরো পাগল হয়ে যায়। আস্তে আস্তে আয়নার কাছে আসতে থাকে। জারিফের আগানো দেখে আয়না পেছনে ফিরে যায়। ফলে আয়নার সামনের আয়নাতে জারিফের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে। আয়না দেখতে পাচ্ছে জারিফের চোখে আজ অন্যরকম নেশা। জারিফ আস্তে আস্তে আয়নার কাছে এসে পেছন দিক থেকে আয়নার ঘাড়ে মুখ ডুবায়। আয়নার সজ্ঞানে থাকা অবস্থায় এই প্রথম জারিফের স্পর্শে আয়না কেঁপে উঠছে। দুহাতে লেহেঙ্গার নিচের অংশ খামচে ধরে। আর জারিফ, সে তো অন্য জগতে বসবাস করছে। আয়নার ঘাড়ে অনবরত নিজের উষ্ণতায় ছুঁয়ে দিচ্ছে জারিফ। আয়না চোখ বন্ধ করে জারিফের স্পর্শ অনুভব করছে। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে জারিফের ঘোর ভাঙে। ছিটকে সরে যায় আয়নার থেকে। আর আয়না, সে তো অবাক হয়ে তাকিয়ে আছে জারিফের পানে। আয়না মনে মনে ভাবছে, একটু আগেও তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ কি হলো? জারিফ নিজের করা কাজে লজ্জিত হয়, কিন্তু তা প্রকাশ করলো না। বরঞ্চ আয়নার দিকে আঙুল উঠিয়ে বলা শুরু করলো, এই মেয়ে, মায়া জানো তুমি? তোমার রূপের মায়ায় আমাকে বশ করতে চাচ্ছ? বিয়ে করেছি বলে ভেবো না যে আমি তোমার ওই রূপে পাগল হয়ে গিয়েছি। আমার জায়গায় অন্য ছেলে থাকলে তাই করতো। তোমার এই রূপ দেখে ঘায়েল হয়ে যেত। ছেলে মানুষ তো আমি। আমার মনে আছে চোখের সামনে আমার হট সেক্সি মেয়েকে দেখলে কার না কামনা বাড়ে বলো তো? জারিফের মুখে আয়না সম্পর্কে এমন বিশ্রী বিশ্রী কথা শুনে আয়না কষ্ট পায়, কিন্তু তা বাহিরে প্রকাশ না করে বাঁকা হেসে বলতে থাকে, জামাই সাহেব, চিন্তা করবেন না, একদিন আপনিও আয়নার রূপে মাতাল হবেন। মুগ্ধ হয়ে থাকবেন আয়নাকে দেখে, মাতাল হয়ে যাবেন আয়নার চোখে চোখ রেখে। সেদিন কিন্তু আমি আপনাকে নিজের কাছে আসতে দেব না, শত চেষ্টা করেও আপনি আমাকে কাছে পাবেন না। আয়নার শেষের কথাগুলো বলার সময় চোখ মুখ শক্ত হয়ে যায়, যা আয়নার চেহারা দেখে বুঝতে পারা যায় যে সে খুবই কষ্ট পেয়েছে। কিন্তু জারিফ তো অসহায়, সে আয়নার সামনে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে পারছে না। জারিফ এবং আয়নার কথার মাঝেই সাজিয়ার আগমন ঘটে। মাশাল্লাহ, আমার কিউট ভাবিটাকে সুন্দর লাগছে। একটা জিনিসের কমতি আছে, দাঁড়ো ঠিক করে দে। ভাইউ, আমাকে একটু সাহায্য করো তো। ভাবির দোপাট্টা অনেক ভারী, আমি একা পারবো না। পারবো না, আমার কাজ আছে। মাকে ডাক দিব। ভাইয়া চটপট আমার কাছে আসো, আর ভাবিকে গোছগাছ করতে সাহায্য করো। সাজিয়ার কথায় না চাইতেও জারিফ এগিয়ে যায় আয়নার দিকে। আয়নার মাথায় সুন্দর করে পিন দিয়ে আটকে দেয় জারিফ। আয়নাকে এখন পরিপূর্ণ লাগছে। জারিফের মুখ দিয়ে আনমনে উচ্চারণ করে ফেলে মাশাল্লাহ। हमें तुमसे प्यार कितना है हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार है। হুডি পরিহিত লোকটির আয়নার একটি ছবির সামনে দাঁড়িয়ে ছবিতে আয়নার ঠোঁটে বিশ্রীভাবে স্পর্শ করছে আর গান গাইছে। লোকটি আবার মাথা থেকে কালো হুডি সরিয়ে ভয়ঙ্কর হাসি দেয়। এবার কোথায় পালাবে সুন্দরী? তোমাকে আটকে রাখার সকল ব্যবস্থা করে ফেলেছি। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর থেকেই তোমার ওই নরম শরীরে আমার ছোঁয়া থাকবে, আর কারো নয়। লোকটির কথার মাঝেই জারিন ঘরে প্রবেশ করে। আপনি কিন্তু আপনার কথা রাখবেন। ভুলেও জারিফকে ফুলের টোকাও পর্যন্ত দেবেন না। মনে রাখবেন, জারিফ শুধু আমার, আর আমার জন্য আপনি আয়নাকে পাচ্ছেন। জারিনের কথায় লোকটি এবার গায়ের কালো জ্যাকেটটা খুলে দূরে ছুঁড়ে মারে। লোকটি জারিনের দিকে তাকাতেই জারিন হাঁ করে তাকিয়ে থাকে লোকটির দিকে। জারিনের সামনে থাকা লোকটি দেখতে ইংরেজদের মতো, মাথায় সোনালি চুল আর ধবধবে সাদা শরীর, মুখশ্রীতে অসংখ্য আঁচড়ের দাগ। লোকটির চেহারার ভুজুগুলো গভীর গর্ত করা, লম্বাটে চিহ্ন। দেখে মনে হচ্ছে কেউ ধারালো অস্ত্রের সাহায্যে আঘাত করেছে। লোকটি এবার জারিনের দিকে লোভাতু দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, আমি আমার শিকারীকে একাই শিকার করি, কারো সাহায্যের প্রয়োজন হয় না।
তুমি তো আমার এই খেলায় একমাত্র টোপ। অনেকদিন হয় কোনো নারীকে ছুঁয়েও দেখি না। চলো তোমাকে দিয়েই শুরু করি। আজ শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে নারীর সঙ্গ নিতে। কথাগুলো বলে লোকটি পৈশাচিক হাসি দিয়ে জারিনের দিকে এগিয়ে আসে। জারিন লোকটির এগিয়ে আসা দেখে বুঝতে পারে আজ তার রেহাই নেই। কাঁপা কাঁপা গলায় জারিন লোকটিকে প্রশ্ন করে, আপনি কে? কি আপনার পরিচয়? আমি রকি, আয়নার বাড়ির এক সময়ের কেয়ারটেকার ছিলাম। আয়নার শরীরের প্রতি আমার সেই ছোট থেকে লোভ, যেই শরীরটা আমার চোখের সামনে বড় হয়েছে। আয়নার শরীরে আমার হাত বিচরণ করতে অনেক ইচ্ছা হতো। তাই তো আজ থেকে কয়েক বছর আগে আয়নার বাবার অবর্তমানে আয়নার দিকে হাত বাড়িয়েছিলাম, কিন্তু শত আঘাতপ্রাপ্ত হয়েও আমার হাত থেকে রেহাই পেয়ে যায় সে। তাই তো রাগে ক্ষোভে আয়নার বড় বোনের উপর ক্ষোভটা মিটিয়ে ফেলি। মেয়েটা যা ছটফট করছিল না, দেখে আনন্দ হচ্ছিল। এই যে এখন এত বছর পর কোনো বাঙালি নারীকে ছুঁয়ে দেখবো, অন্যরকম আনন্দ হচ্ছে এতে। এই মেয়ে, তোমার এক একটা আর্তনাদ আমার মনে প্রশান্তি ছেয়ে যাবে। সুতরাং দেরি করো না, ভালোই ভালোই আমার কাছে ধরা দাও, নয়তো তোমার অবস্থা খুব খারাপ হবে। জারিন রকি নামক লোকটি থেকে দৌড়ে পালাতে চেষ্টা করলো। রকি জারিনকে ধরে বিছানায় ছুঁড়ে ফেললো এবং নিজের কার্যসিদ্ধি হাসিল করতে শুরু করলো। কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। জারিন আয়নার জারিফের সাথে যে খারাপ কাজ করতে চাচ্ছিল তা প্রতিফল জারিন পেয়ে গিয়েছে। দিনটা ছিল শনিবার। রিসেপশনের সেই দিনের পর থেকে জারিফ আয়নার সান্নিধ্যে বেশি আসে না। সকালে ক্যাম্পাসে চলে যায় আর আসে গভীর রাতে। এদিকে আয়নারও সেমিস্টার পরীক্ষা শুরু, তাই পড়াশোনায় ব্যস্ত। তাই বলে যে আয়না জারিফকে জ্বালাতন করে না তা না। এই তো আজকে সকালের ঘটনা। জারিফ রোজকান্নায় ক্যাম্পাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় আয়না হাজির মাথার চুলে বিনুনি করে দেওয়ার জন্য। জামাই সাহেব, মাথার চুলে বিনুনি করে দিন। আমার এমন ফালতু কাজ করার সময় নেই। বিনুনি তো আপনার আমাকে করে দিতেই হবে, যেভাবেই হোক। আয়নার কথার প্রত্যুত্তরে জারিফ বলল, যদি না করে দেই তো? তাহলে আর কি, এই যে আমার হাতের মুঠোফোনের ভিডিওটা মাকে দেখিয়ে দিব। জারিফ তাকিয়ে দেখে গত রাতে আয়নাকে শাসিয়েছিল কাছে না আসার জন্য, তার পুরো ভিডিও করে রেখেছে আয়না। কাজটা ঠিক করছো না বোম্বাই মরিস? ঠিক বেঠিক আয়না হিসাব করে না। আয়না যা চায় তা আদায় করেই ছাড়ে। এখন ঝটপট চুলে বিনুনি করে দিন, আজ বাচ্চা সাজতে শখ জেগেছে। জারিফ রাগান্বিত পায়ে হেঁটে আয়নার কাছে চলে আসে। সাজিয়াকে ছোটবেলায় বিনুনি করে দিত, বিধায় কষ্ট হয়নি জারিফের। খুব যত্ন সহকারে আয়নার মাথা বেঁধে দেয়। জারিফ। আয়নার মুখে এমন আদরে ডাকে শক্ত হৃদয় জারিফ নরম হয়ে যায়। আনমনে উত্তর দেয়, বলো বোম্বাই মরিস। প্রত্যুত্তরে আয়না কিছু না বলে ঘুরে জারিফের বক্ষে মুখ গুজে। জারিফ হতভম্ব হয়ে রইল আয়নার কাছে, কিন্তু আয়নাকে ধরল না, বরঞ্চ শক্ত হয়ে বসে রইল আগের ন্যায়। আমাকে একটু শক্ত করে ধরুন তো, কেন যেন মনে হচ্ছে আজ আপনার সাথে আমার শেষ দেখা। আয়নার এহেন কথায় জারিফ ভুলে গেল মোমেন নয়, গভীরভাবে জড়িয়ে নেয় আয়নাকে বক্ষ গহ্বরে। বর্তমানে ফোনের রিংটোনের আওয়াজে জারিফ অতীত থেকে ফিরে আসে। হ্যালো, আসছি। ওই কুত্তার বাচ্চা আমার হাত থেকে আজ রেহাই পাবে না। আমার বোম্বাই মরিসকে আমার থেকে দূরে রাখার শাস্তি রকির পেতেই হবে। পরিধানের বস্ত্র পাল্টে টি শার্ট আর একটি ব্যাগে কিছু কাপড় আর শুকনো লাল গোলাপ ভরে বের হয়ে গেল জারিফ। প্রথমধ্যে জারিফের মা অনেকবার ডেকেও ছেলেকে ফেরাতে পারলেন না। হতাশ হয়ে চলে গেলেন সাজিয়ার কক্ষে, যেখানে সাজিয়া আহত হয়ে বিছানায় পড়ে আছে, আর তার পাশে সদা আয়নার ভাই দর্পণ সেবায়রত রয়েছে। পুরো কামরা জুড়ে খুটগুটো অন্ধকার। শহরের কোলাহলের রেশ মাত্র নেই এখানে। ওদূরে শুধু কয়েকটা বন্য কুকুর আর পেঁচার ডাক শোনা যাচ্ছে। রকি অনবরত ড্রিঙ্কস করেই যাচ্ছে। সামনে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছে আয়না। আজ 2 মাস 2 দিন হলো আয়নাকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই 2 মাস 2 দিনে 2 ঘন্টার বেশি আয়না সজাগ থাকেনি। রকিকে দেখলে এক প্রকার ভয়ে অজ্ঞান হয়ে যায়। তাই রকি ভীষণ রেগে আছে। যার জন্য এত কিছু করে এখন পর্যন্ত আসা, আজ সেই কিনে এভাবে পড়ে আছে তা মানতে পারছে না রকি। এসব ভেবে একের পর এক নেশার্ত দ্রব্য পান করে যাচ্ছে সে। জারিন কাঁপা কাঁপা পায়ে এগিয়ে আসে আয়নার কক্ষে। জারিনের শরীরে বলটুকুও নেই। আয়নার মতো সেও বন্দী রকির এই অন্ধকার রাজ্যে। এই 2 মাস যতবার আয়নার কাছে রকি যেতে নিয়েছিল, ততবার আয়না ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। ফলস্বরূপ রকি আয়নার উপর করা অত্যাচার জারিনের উপর প্রয়োগ করেছে। আমাকে যেতে দাও রকি, প্রমিস করলাম কাউকে কিচ্ছু বলবো না, আমি দেশ ছেড়ে চলে যাব। জারিনের কথা শুনে রকি লোকাত দৃষ্টিতে তাকিয়ে থাকে জারিনের পানে। চলে যেতে বললেই তো আর যাওয়া সম্ভব না, তাই না জানেমান? তোমার কাছে অনেক সুখ পেয়েছি, আরো কিছুদিন আমার অন্ধকার রাজ্যে রক্ষিতা হয়ে থাকো, তারপর না হয় আমি তোমাকে তোমার আসল ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো। এখন চলো তো, আমাকে আমার কাজ করতে দাও। জারিনকে টানতে টানতে পাশের কামরা নিয়ে যাচ্ছে রকি। জারিনের আর্তনাদ 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ। পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে জারিফ। গন্তব্য সামনের চৌমাথা, যেখান থেকে জারিফ সহ আরো কয়েকজন গাড়িতে উঠবে আয়নার খোঁজ পেয়েছে সেখানে যাবার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আমার বড় ভাই মারুফ।
আপনাকে সিলেটে সাহায্য করবে ম্যাডামকে খুঁজতে। আমরা আপনার সাথে আরও কয়েকজন পাঠাচ্ছি, চিন্তা করবেন না, ম্যাডামের কোনো ক্ষতি হবে না। পুলিশ অফিসারের কথা শুনে জারিফ কিছু বলল না। আপাতত তার নজর রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা কাপলদের উপর, যারা খুনসুটি করে রাস্তা চলাচল করছে। গাড়িতে বসে জারিফ আবারও ডুব দিল সেই কালো দিনটায়, যেদিন তার বোম্বাই মরিচ দূরে চলে গিয়েছিল। অতীত। জারিফ আয়নার জন্য নিচে অপেক্ষা করছিল, ঠিক তখনই জারিফের মুঠোফোন বেজে ওঠে। কি মিস্টার তাজিন জারিফ, খুব মনোযোগ সহকারে সংসার করছেন দেখা যাচ্ছে। তা বোনের প্রতি কি একটু মায়া দেওয়া বলতে নেই যে 2 দিনের বউয়ের জন্য এত দরদ দেখাচ্ছেন? আয়নাকে রিসেপশনের দিন ছেড়ে দিবেন, কিন্তু তা তো করলেন না। সেদিন আপনার বোনকে ছেড়ে দিয়েছিলাম বলে ভাববেন না আজও ছেড়ে দিব। আপনার বোন এখন আমার হাতে বন্দি, দেখি কি করতে পারেন। আপনার বোনের বয়স কত হবে, 16 কি 17? এই বয়সে যদি শরীরে কলঙ্কের দাগ লাগে তবে সহ্য করতে পারবেন? আপনার মা কি সহ্য করতে পারবে? এখন আপনি জানেন কি করবেন। আপনি কে? কি চান? আমার বোনকে ছেড়ে দিন। আয়নার সাথে আপনার কি সম্পর্ক? কিসের জন্য আয়নার পিছনে পড়ে আছেন? আমার স্ত্রীকে আমি খুবই ভালোবাসি, ঠিক তেমনভাবে আমার বোনকেও। আমি দুজনের একজনেরও কোনো ক্ষতি হতে দেব না। আপনি যত চেষ্টা করুন না কেন, আমি আসছি আপনার বোনকে বাঁচাতে। হা, বোকাটা, আপনি ভুলে যাবেন না আপনার বোন আমার কবলে। সুতরাং যা করবেন ভেবেচিন্তে করবেন। জারিফ আর কিছু বলতে পারল না, এর আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। জারিফ, আয়নার আওয়াজ পেয়ে জারিফ ঠিকঠাক হয়ে পেছনে ফিরে। আয়না একদম স্বাভাবিক দেখে জারিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। জারিফ চায়না সাজার খবর পেয়ে আয়না আহত হোক। চলুন যাওয়া যাক, আজ আমার ক্লাস তাড়াতাড়ি শেষ হবে। আপনার? প্রত্যুত্তরে জারিফ কিছু বলল না, মলিন হাসি দিয়ে বলল ভার্সিটির উদ্দেশ্যে। রকি আর জারিফ মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে। রকির হাতে সাজিয়ার হাত, সাজিয়া রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে ঢুলছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে। শরীর দেখে বোঝা যাচ্ছে শরীরে আঘাত করা হয়েছে। সাজিয়ার এমন মর্মান্তিক অবস্থা দেখে জারিফ সহ্য করতে পারেনি, তাই দৌড়ে রকের কাছে গিয়ে কলার ধরে অনবরত নাকে ঘুষি দিতে থাকে। রকের চালারা বাহির থেকে রকের আর্তনাদ শুনে ভেতরে এসে রকের থেকে জারিফকে আলাদা করে নেয়। তোকে আজকে মেরে ফেলবো। আমার বোনকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতে হবে। বলেছিলাম না আয়নাকে আমার হাতে তুলে দিতে, সেটা করিসনি। এবার মর, সাথে তোর বোনকে নিয়ে। কথাগুলো বলে জারিফ পেটে বুকে অনবরত আঘাত করতে থাকে। জারিফকে আঘাত করার সময় কেউ এসে রকিকে মাথার পেছনের অংশে আঘাত করে। সাজিয়া দুর্বল শরীরে ভাবি বলে জমিনে লুটিয়ে পড়ে। তুমি এখানে কি করতে এসেছো? আমার পরিবারের বিপদ আর আমি আসবো না? আমার ধারণাই ঠিক। আপনি সকালে এর সাথেই কথা বলেছেন। আয়নার আগমনে জারিফ আরো বেশি ভয় পাচ্ছে। আয়না রকি নামক লোকটিকে দেখলে এখনই অসুস্থ হয়ে পড়বে, যা গতবার ডাক্তার বলেছিল। জারিফ কাঁপা কাঁপা গলায় আয়নাকে বলল, বোম্বাই মরিচ, তুমি আমার কাছে এসো। পিছনে ফিরবে না একদম। আমার বোম্বাই মরিচের কিছু হবে না। কি আবল তাবল বকছেন? দেখি কে আমার জানকে মারতে আসে। আয় সামনে। আয়না চিল্লিয়ে সবাইকে ডাকছে, যারা এখানে সামিল ছিল রকির সাথে। আয়না এখন পর্যন্ত রকির চেহারা দেখেনি, কেননা রকি ব্যথা পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে। আয়না জারিফের দিকে তাকিয়ে দেখে আঘাত পেয়ে নেতিয়ে পড়েছে, তাই জারিফের কাছে এসে ধরে পাশের এক চেয়ারে বসিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছে জারিফ? জারিফ পেটে হাত ধরে উত্তর দেয়, হুম, আমার বোম্বাই মরিচ যেখানে আছে সেখানেই কষ্ট, কিছু না। ভালোবাসেন আমায়? আয়নার কথায় জারিফ এবার টলমল চোখে উত্তর দেয়, অনেক। বন্দি হবেন তো আমার প্রতিবিম্বে? জারিফ এবার হাসি মুখে মাথা উপর থেকে নিচে নামায়, যার অর্থ হ্যাঁ। জারিফের কথায় আয়না অনেক খুশি হয়। ছোট বাচ্চাদের মতো বসে জারিফের হাঁটুতে কান্না করে বলতে থাকে, আপনি অনেক পচা জামাই সাহেব। বাসরাতে একা একা আদর করেছেন। প্রতিদিন আমি ঘুমের রাজ্যে থাকলে আদর দিন, কিন্তু সারা দিন আপনার থেকে আদর পাবার বাহানা খুঁজি, তখন দূরে সরে থাকুন। আপনার সাথে কথা নেই। আয়নার বাচ্চামো কথায় জারিফ হাসে, অতি সমর্পণে চোখের পানি মুছে দিয়ে কপালে অধর ছুঁয়ে দেয়। ভালোবাসি বউ, দূরে চলে যেও না আমাকে ছেড়ে। বাঁচবো না তোমায় ছাড়া। জারিফ আর কিছু বলতে পারল না। এর আগেই শক্ত কিছু দিয়ে আঘাত করে জারিফের মাথায় ফলস্বরূপ জারিফ জমিনে লুটিয়ে পড়ে। আর এদিকে আয়নার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। আয়না পেছনে ফিরে দেখে রকি। অস্ফুট স্বরে আয়না রকি বলেই জ্ঞান হারায়। আর এদিকে জারিফের মাথায় আঘাত করায় জারিফ মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে তার বোম্বাই মরিচকে উঠিয়ে নিয়ে যাচ্ছে রকি, কিন্তু সে কিছুই করতে পারছে না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জারিফ আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলছে। এই বুঝি মৃত্যুর কোলে ঢলে পড়ছে জারিফ। বর্তমান ঘন নীল আকাশ, সামনে সারি সারি পাহাড়, পাহাড়ের চূড়ে মেঘের কুণ্ডলী। নই করতে গেলে ছেঁড়া ছেঁড়া মেঘ, মেঘের বুক চিরে নেমে আসা ঝর্ণা, নিচে নেমে জল ও পাথরের স্পর্শে শাসা শব্দ। সেই জলে আবার মিশে যাচ্ছে পিয়াইনের সাথে। পাথরে পাথরে বন্ধুত্ব, পাথরে ও নদীতে মিতালি, পাথরে মানুষের জীবনযাপনের যুদ্ধ।
চারিদিকে বিস্তৃত সবুজ, পাহাড়ে পাহাড়ে সবুজের জলকেলি, বিস্তীর্ণ মাঠে সবুজের চাদর। এগুলো দৃশ্যকল্প নয়, সিলেটের বিছানাকান্দি জুড়ে এমন দৃশ্য যেন সত্যি কেউ ফ্রেমবন্দি করে লটকে দিয়েছে আকাশের সাথে। দূর থেকে মনে হবে এই মেঘ, এই মানুষ, এই পাহাড়, নদী কিংবা পাথরের স্থির চিত্রই এগুলো। দুই পাশে আকাশচুম্বী পাহাড়, তার মাঝে বয়ে চলা ঝর্ণার স্রোত। পানি একবারে পরিষ্কার, স্বচ্ছ এবং টলমলে। আর ছোট বড় নানান আকৃতি আর রঙের পাথর তো আছেই। পানি এত স্বচ্ছ যে পানির তলার পাথর কিংবা নিজের ডুবে থাকা পা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। জারিফ এতক্ষণ সিলেট শহর দেখছিল আর মনে মনে সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিল। শ্রীমঙ্গলে এসে ওদের গাড়ি থামলো। এখন সন্ধ্যা, সকলের অভিমত আজ রাত বিশ্রাম করে কাল আয়নার খোঁজে নেবে। কিন্তু জারিফের তা সহ্য হচ্ছে না, তাই সকলের অগোচরে বেরিয়ে যায় রাতের আধারে বোম্বাই মরিচটি খুঁজতে। অন্ধকার রুমে বন্দি আয়না, কারোর আর্তনাদের আওয়াজে আয়নার জ্ঞান ফিরে। হাতে স্যালাইন চলছে আর মুখে অক্সিজেন মাস্ক। এক হাতে মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে হাতের দিকে তাকালো। শরীর এখনো দুর্বল। কয়েক সেকেন্ড থম মেরে বসে থেকে যখন অনুভব করতে পারলো যে সে কোথায় আর কিভাবে এসেছে, একটাকে হাতের স্যালাইন খুলে ফেলে। পাশের কক্ষ থেকে চিৎকারের আওয়াজে কেঁপে ওঠায় না, দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আস্তে আস্তে কক্ষ থেকে বের হয়ে যায়। জারিন কারোকে দুহাত বেঁধে নিজের কার্যসিদ্ধি হাসিল করছে, আর জারিন সেই যন্ত্রণা ছটফট করছে। আর দেখতে পারছে না আয়না, কালো ওদের চোখের সামনে ভাসছে। হঠাৎ কি যেন হলো আয়নার, এক হাত দিয়ে অন্য হাত চেপে দরজা খুলতে লাগলো, আর অবশেষে ছোট্ট একটা দরজা খুঁজ পেল। কোন দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করলো। পাহাড়ের একে বেঁকে রাস্তা দিয়ে জারিফ। গোপন সূত্রে জানা গিয়েছে শ্রীমঙ্গলের লাল টিলার পাশে এক পরিত্যক্ত বাড়িতে রকি অবস্থান করছে। জারিফ এক মুহূর্ত থামছে না, হাঁটার গতি আগের থেকেও বাড়িয়ে দিয়েছে। পাহাড়ের এই নির্জন স্থানে গাড়ি নিয়ে আসা মানে শত্রুদের নিজের অবস্থান জানিয়ে দাও। অতি সমর্পণে সামনের কাছে জারিফ। গুনশান এলাকায় হঠাৎই কারোর পায়ের আওয়াজ পেয়ে জারিফ হাঁটার গতি কমিয়ে দেয়। কান পেতে শুনতে চেষ্টা করে আওয়াজ কোথায় থেকে আসছে। আওয়াজটা অতি সন্নিকটে আসার পর বোঝা গেল কেউ দৌড়াচ্ছে এই নির্জন পাহাড়ের ঢালে। বিষয়টি নিশ্চিত হতে জারিফ এবার নিজেও অগ্রসর হয়। আচমকা মানবী কেউ এসে জারিফের সাথে ধাক্কা খায়। সাথে সাথে মানবীটি চিৎকার করে ওঠে, আমাকে ছুবেন না, দয়া করে দূরে যান, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই। আয়নার কণ্ঠস্বর শুনে জারিফ কিছুক্ষণের জন্য চমকে গেল। আয়না কেমন বিধ্বস্ত অবস্থা দেখে জারিফের অন্তরে পীড়া হচ্ছে। কাপা কাপা গলায় আয়নাকে সম্বোধন করলো, বোম্বাই মরিচ। জারিফের কণ্ঠস্বর শুনে আয়না চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড অতিবাহিত হবার পর আয়না জারিফের বক্ষে ঝাঁপিয়ে পড়ল। জামাই সাহেব, ওই লোকটা ভালো না, ওই লোকটা আমাকে কষ্ট দিতে চায়, যেমনভাবে আমার আপুকে কষ্ট দিয়েছিল। আমি পালিয়ে এসেছি, ওই লোকটা এখন জারিনের সাথে। আয়না আর কিছু বলতে পারছে না, বাচ্চাদের মতো ফুফিয়ে কান্না করছে। জারিফ আয়নার কষ্ট দেখে আয়নাকে আরো শক্ত করে বক্ষ গহ্বরে আটকে রাখে। আমার বউ। জারিফ আয়নাকে কাছে টেনে বলল, হ্যাঁ বউ, জেরিনকে বাঁচাবো, তার আগে তুমি শান্ত হও। মিনিট পাঁচেকের মধ্যে আয়না কিছুটা শান্ত হয়। আয়নাকে এক হাতে জড়িয়ে রেখেই জারিফ তার সহকারীদের ফোন নিয়ে এখানে আসতে বলল। জারিফ আয়নাকে জড়িয়ে ধরা অবস্থায় একটি গাছের গোড়ায় বসে পড়ল। আয়না যেন ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য আয়না জারিফকে ছাড়ছে না। আয়নাকে স্বাভাবিক করতে জারিফ বলতে শুরু করলো, এই মিষ্টি বোম্বাই মরিচ, আমি না আমার সেই ঝাল বোম্বাই মরিচকে অনেক মিস করছি। কোথাও কি দেখেছো তাকে? জারিফের কথা আয়না হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর জারিফের বক্ষ বন্ধনীতে কুটুস করে কামড় বসিয়ে দেয়, যার অর্থ আয়নাকে খেপালে তোমার খবর আছে। আউচ, রাক্ষসী হয়ে গেলে নাকি? এভাবে কেউ কামড়ায়? দেখো তো, তোমার এই খরগোশের মতো লম্বা লম্বা দাঁত বসিয়ে দাগ বানিয়ে ফেলেছো। আয়নার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আয়না নিজের শরীরের সমস্ত ভর জারিফের উপর দিয়ে আস্তে করে বলল, আমার কষ্ট হচ্ছে, আদর করে দিন। চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজে আয়নার ঘুম ভাঙে, কিন্তু চোখ খুলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না তার। কারোর গরম নিঃশ্বাস মাথার কাজটা অনুভব করে বুঝতে পারে সে এখন কারোর বাহুতে আবদ্ধ। গায়ের সুবাজে বুঝতে পারে মানুষটা তার স্বামী জারিফ। চট করে কালকের কথা মনে পড়ে যায়, তাই চোখ খুলে আশেপাশের পরিবেশ দেখে উপলব্ধি করে কোথায় আছে তারা। বিছানায় সাহিত্য নতুন কামরায় নিজেদের পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করা হয় না। কিছু একটা ভেবে আস্তে করে জারিফের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। জারিফের ঘুম ভাঙে আরো 2 ঘন্টা পরে। চোখ বন্ধ অবস্থায় নড়াচড়া করতে গিয়ে অক্ষম হয়। চোখ খুলে জারিফের বোধগম্য হয় যে সে বর্তমানে আটকে আছে বিছানার সাথে 2 হাত পা বাঁধা অবস্থায়। হাতে পায়ের দিকে লক্ষ্য করে দেখে যে হাত পায়ের বাঁধন খোলা জারিফের 2 মিনিটের ব্যাপার। কিন্তু জারিফ বাঁধনগুলো খোলার চেষ্টা করলো না, বরঞ্চ সেই অবস্থায় শুয়ে রইল মুখে তৃপ্তির হাসি নিয়ে। জারিফ জানে এটা তার ঝালমিষ্টি বোম্বাই মরিচের কাজ। জারিফের ভাবনার মাঝে আয়না আগমন ঘটে। হাতে ফল কাটার ছুরি নিয়ে আপেল খেতে খেতে জারিফের নিকট আসে। মিস্টার তাজিন জারিফ, কেমন বোধ করছেন এভাবে থেকে? আয়নার কথার প্রত্যুত্তরে জারিফ কিছুটা হতাশ মুখে বলে, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন বোম্বাই মরিচ? কষ্ট হচ্ছে তো? কিছু প্রশ্নের উত্তর জানতে চাই পতি সাহেব। ঠিকঠাক
উত্তর না পেলেই ছুরি দিয়ে আপনার পেট ফুটো করে ফেলবো। আয়নার হাতে ছুরি দেখে জারিফের হাসি পাচ্ছে, তবুও ভয় পাবার নাটক করে বলে, দেখো বোম্বাই মরিচ, ওই ছুরিটা ফেলে দাও। আমি ভয় পাচ্ছি তো। তুমি যা জানতে চাইবে সব বলবো। আচ্ছা, প্রথমে বলুন আমরা কোথায়? আয়নার প্রশ্নে জারিফ এবার কেবলা মার্কা হাসি দিয়ে বলল, মিনি হানিমুন করতে সিলেট আছি আপাতত। জারিফের এমন সোজাসাপটা উত্তর আয়না আশা করেনি। আয়না ভেবেছিল জারিফ আগের তেরা জবাব দিবে। এবার আয়না কিছুটা বাঁকা হেসে জারিফের উদ্দেশ্যে বলল, বাহ, 2 মাসে এত উন্নতি! এমন জানলে তাহলে তো আরও আগেই নিজের ইচ্ছেতেই কিডন্যাপ হয়ে যেতাম। এখন বলুন, এই জানোয়ার রকি আর জারিনের সাথে কি করেছেন? রকি আর জারিনের কথা শুনে জারিফের চোখ মুখ শক্ত হয়ে যায়। গম্ভীর স্বরে আয়নাকে উত্তর দেয়, জারিন আপাতত হাসপাতালে ভর্তি, রকি পুলিশের কাস্টডিতে। জারিন আমার বোন বলে সে রেহাই পাবে তা না, সুস্থ হলেই তাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, শান্ত হন। আয়না এবার জারিফের মুখোমুখি ঝুঁকে ছুরি দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, আয়নার প্রতিবিম্বে বন্দি হবেন তো? আয়নাকে আবারও ধোকা দিয়ে চলে যাবেন না তো? আমি তো সাদা, এই বোম্বাই মরিচ নামক আয়নায় বন্দি হতে চাই, ঠিক এভাবে। কথাগুলো বলে জারিফ 2 হাতের বাঁধন খুলে আয়নাকে জড়িয়ে ধরে। আর আয়না যেত হতভম্ব জারিফের কাণ্ড দেখে। হাত থেকে ফল কাটার ছুরি ছুঁড়ে মেরে জারিফের বুকে খোঁজে। 5 বছর পর। বাবা, মাম্মাম কাছে যাব। মাম্মাম তো এখন ব্যস্ত আয়রা মামুনি। আমি যাব মাম্মাম কাছে। তুমি প্রমিস করেছো এই জুসটুকু শেষ করলেই নিয়ে যাবে। জারিফ ল্যাপটপে অফিসের কাজ করছিল। পাকা বুড়ির কথার সাথে না পেরে হার মানল। ল্যাপটপ পাশে রেখে মেয়েকে নিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। বাবা মেয়ের যার উদ্দেশ্য হলো পাশের কবরস্থান। নির্দিষ্ট স্থানে এসে বাবা মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। জারিফের চোখ দিয়ে অবাধ্য অশ্রুকণা অনবরত ঝরে যাচ্ছে। আয়রা অতি সমর্পণে বাবার চোখের পানি মুছে বলল, বাবাই, আজও কি মাম্মাম আসবে না? ছোট্ট আয়রার প্রত্যুত্তরে কি বলবে জারিফ বুঝে উঠতে পারছে না। জারিফ কখনো মিথ্যে বলতে পারে না আয়রাকে, তাই আয়রার উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগে আয়ু সম্বন্ধনে কেউ ডেকে ওঠে। পেছনে ফিরে দেখে আয়না হাসি মুখে দাঁড়িয়ে আছে জারিফের সামনে। আয়রা বাবার কোল থেকে নেমে দৌড়ে চলে যায় মাম্মাম মানে আয়নার কাছে। আয়না মেয়েকে পরম যত্নে কোলে তুলে নিয়ে গালে আদর করে বলে, মিস ইউ সো মাচ আয়ু বেবি। আমিও অনেক মিস করেছি মাম্মাম। খালামণি আর দাদুকে বাই বলেছ তো? আয়নার কথার প্রত্যুত্তরে আয়রা জিভ কেটে বলে, সরি মাম্মাম, একটুও মনে ছিল না, এখনই বলে আসছি। ছোট্ট আয়রা দাদুর কবরের পাশে এসে বলে, দাদু তুমি চুপ করে ঘুমিয়ে থাকো, চিন্তা করো না, আমি বাবাকে সামলে নিব। তোমার আয়ু দাদামণি তোমার সাথেই আছে। আমি আবার কাল আসবো তোমাকে দেখতে। লক্ষ্মী বাচ্চার মতো থাকো, টাটা। একসাথে দুটি কবরে শায়িত আছেন জারিফের মা এবং জারিফের মামাতো বোন জারেন। হাসপাতাল থেকে ফেরার পর জারেন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক হাসপাতালে দীর্ঘ 2 বছর থাকার পর সুইসাইড করে নেয়। জারিফের মা গত বছর স্ট্রোক করে মারা যান, যার জন্য আয়না প্রতিদিন মাকে দেখতে এখানে আসে আয়রার অনুপস্থিতিতে। আয়রা বায়না ধরে বিধায় জারিফ এভাবে প্রতিদিন এটা সেটা বাহানা করে রেখে দেয়, কিন্তু আজ আর আটকাতে পারেনি, তাই তো ছুটে এসেছে মামামকে খুঁজতে। আমাকে কারো চোখে পড়ে না? মামের দিব্যি আদর করছে একে অপরকে, তা আমি কি করলাম? আমি কেন আদর পাওয়া থেকে বঞ্চিত হব? মা ও মেয়ের খুনসুটির মাঝে জারিফ গাল ফুলে বলতে শুরু করে, আয়ু মা, ঠিকই তো, এটা কেমন বাবাকে আদর দিচ্ছ না যে? পেছন থেকে কারোর আওয়াজ পেয়ে আয়রা সেদিকে তাকিয়ে দেখে সাজি এবং দর্পণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আয়রা খালামুনি বলে এক দৌড়ে চলে যায় সাজির কাছে। সাজি এবং দর্পণের এঙ্গেজমেন্ট হয়ে আছে, তাদের পড়াশোনা শেষ করে বিয়ে সানাই বাজবে। জারিফ সকলকে বিদায় জানিয়ে অফিসে চলে যায়। কাল জারিফ এবং আয়নার বিয়ের 5 বছর পূর্ণ হবে, তাই সাজিয়া দর্পণ আয়নার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছে। রাত 1টা বাজে 10 মিনিট। সোফা থেকে শুরু করে ফ্লোরে যে যেখানেই জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে। এ পর্যন্ত আয়না জারিফকে 30 বারের মতো কল করেছে, কিন্তু জারিফের কল রিসিভ করার নামগন্ধ নেই। বেশি রাত হয়, রাতের খাবার খেয়ে যে যার মতো চলে গিয়েছে, আর কয়েকজন এ বাসায় রয়ে গিয়েছে। সদর দরজা খুলে চুপি চুপি প্রবেশ করে জারিফ। আজ অফিসে কাজের খুব চাপ থাকায় জারিফের ফিরতে দেরি হয়। জারিফ জানতো না জারিফের জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। সবার অবস্থান দেখে জারিফ কিছুটা আফসোস করলো। নিজ কক্ষে ফ্রেশ হয়ে একেবারে সবাইকে জাগাবে এই ভেবে কক্ষের দিকে অগ্রসর হয়। কক্ষের দরজা খোলার সাথে সাথে মুখে তরল জাতীয় কিছু পড়ে। লম্বা নিঃশ্বাস টেনে কয়েক মিনিটের মধ্যে জারিফ মাটিতে লুটিয়ে পড়ে। চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে জারিফ। চোখে মুখে পানি ছিটিয়ে দিতে চোখ খুলে তাকায়।
বদ্ধ করে জারিফ বসা অবস্থান। ঘরের আলো জ্বালাতে জারিফের আঁখি যুগল বড় হয়ে যায়। সামনে যে স্বয়ং আয়না বসে আছে, কপালে গান ঠেকিয়ে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছে জারিফের পানে। জারিফ ভিতর সময় ঢোক গেলে আয়নাকে বলল, আয়না বউ আমার গুন্ডিকাল ধারণ করেছে কেন? আমি সরি বোম্বাই মরিচ, আজ অফিসে অনেক কাজ ছিল তাই আসতে পারিনি, সরি বউ। আয়না ক্ষমা করতে জানে না, বিশেষ করে আপনজন যদি কষ্ট দেয় তো আরও আগে না। আয়নার এই রূপের জন্য একমাত্র জারিফ দেয়। জারিফ মনে মনে ভাবছে, কিছু একটা করে আগে ছাড়া পাই তো তোমাকে বোঝাবোই জারিফ কি। জারিফের ভাবনার মাঝে আয়না আবার বলতে শুরু করলো, আমাকে রাগালেন, এর শাস্তি তো পেতেই হবে। খুব শখ আয়নার আগের রূপ দেখার, তাই না? জারিফ বুঝতে পেরেছে আজ তার রেহাই নেই, তাই আয়নার দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। বউ আমার হাতে খুব ব্যথা পাচ্ছি, রক্ত বেরোচ্ছে, দেখো কত শক্ত করে বেঁধেছো। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল আয়নার মন নরম করতে। জারিফের ব্যথা যে আয়না সহ্য করতে পারে না, হাতের গান ফেলে জারিফের হাতের বাঁধন খুলে দেয়। আর এমনি জারিফ আয়নার হাত ধরে পেছনে মুড়ে শব্দ করে চুমু খায় আয়নার গালে। কি বউ কেমন দিলাম? তুমি যদি গুন্ডি হও তো আমি তোমার গুণটা, সুতরাং নড়চড় করে লাভ নেই। আয়না এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আর সবকিছু সম্ভব হয়েছে জারিফের জন্য। ছাদের রেলিং এসে বসে আছে জারিফ, আর তার বুকে গুটিসুটি মেরে লেপটে আছে আয়না। জারিফ তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করছে এই ভেবে যে অবশেষে এই আয়নার প্রতিবিম্বে বন্দি করেই ছেড়েছে তার বোম্বাই মরিচ। সমাপ্ত।